আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবার দিনকাল কেমন যায় জানিয়ে দিও। তোমাদের দেখতে দেখতে আজকে অষ্টম ক্লাসে চলে আসছে এবং খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো যে সময়টুকু যাচ্ছে কাজে লাগিও ভাইয়া, দেরি করো না। হ্যাঁ সবাই, আমি আশা করি সবাই ভালো আছো। তো প্রতিদিন যেমনটা করি, আজকেও একটু তোমাদেরকে গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দেই, আর তারপরে আমরা আজকের ক্লাসে ফেরত আসবো। তো মনে আছে কিনা দেখো, গত ক্লাসে আমরা তোমার তো এটা আমাদের গত ক্লাস ছিল, একটু মনে করার চেষ্টা করো। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে কোয়ান্টাম নাম্বার, তাই না? এবং তোমাদেরকে বলছিলাম যে কোয়ান্টাম নাম্বার সংজ্ঞাটা কিন্তু আমরা এখনো দেইনি, সংজ্ঞাটা আমরা আজকে দিব, আজকের ক্লাসে। সো কোয়ান্টাম নাম্বার, আচ্ছা আমাকে শাহরির একটা প্রশ্ন করছে, পড়ানোর সিকোয়েন্স একটু পার্থক্য হচ্ছে, করণীয় কি? এটা নিয়ে বোধহয় আমি অনেকবার বলছি, আবারও রিভিউ করি যে পড়ানোর সিকোয়েন্স আলাদা হচ্ছে, এটা হবে, এটা তো শুরু থেকে বলছে যে পড়ানোর সিকোয়েন্সটা তোমার বই অনুযায়ী মিলবে না, কারণ তুমি এখন 9-10-এ পড়ো না। তোমার কাজ হচ্ছে টপিক মিলাই মিলাই বই পড়া। বইয়ের কোনো টপিক বাদ থাকবে না, বইয়ের সব টপিক সুন্দর মতো শেষ হয়ে যাবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু বইয়ে যে সিরিয়ালটা আছে, ইভেন সব বইয়ের সিরিয়ালও তো সেম না। তুমি যদি ঘোষ স্যারের বইয়ের সাথে কবির স্যারের বইয়ের তুলনা করো, মিলবে না। কবির স্যারের বইয়ের সাথে তুমি হাজারি স্যারের বইয়ের তুলনা করো, দেখবে সিরিয়াল মিলবে না। সো বইদের মধ্যেই সিরিয়াল মিলে না, সেখানে আমার পড়ানোর সাথে সিরিয়াল মিলার তো প্রশ্নই আসে না। তো আমরা আসলে তোমাদের জন্য যেটা পড়ালে ভালো হয়, যেটা যে অনুযায়ী পড়ালে সুবিধা হয়, সেই অনুযায়ী পড়াচ্ছি। তোমাদের কাজ হচ্ছে যখন একটা টপিক শেষ হয়ে যাবে, তখন ওই টপিকটা বইয়ে কোথায় আছে সেটা খুঁজে বের করে সেই টপিকটা পড়ে ফেলবা। এবং এইটুকু কাজ আশা করি এই বয়সে তোমরা পারবা। এটুকু খুব সহজ কাজ। তো বলছিলাম কোয়ান্টাম নাম্বার, পলির বর্জন নীতি, আউটবর্ন নীতি, হুন্ডের নীতিগুলো পড়ানো হয়নি, কোয়ান্টাম নাম্বার শুরু হয়েছিল। কোয়ান্টাম নাম্বার পড়তে গিয়ে বলছিলাম কোয়ান্টাম নাম্বার হচ্ছে একটা ইলেকট্রনকে ডিফাইন করে, মানে একটা ইলেকট্রনের কোথায় আছে, কোন জায়গায় আছে, কেমন আছে, এই টাইপের জিনিসপত্র বোঝায়। সেখানে বলছিলাম যে একটা পরমাণু যেরকম অরবিট থাকে, তার সাবশেল থাকে, তার মধ্যে অরবিটাল থাকে, তার মানে পরমাণুর মধ্যে থাকে অরবিট, অরবিটের মধ্যে থাকে সাবশেল, সাবশেলের মধ্যে থাকে হইতেছে অরবিটাল। জুনায়েদ বলছে ভাই আগের দুইটা লেকচার মিস হয়েছে, আমার কি এই ক্লাসটা করা ঠিক হবে? উত্তর হচ্ছে না, এই ক্লাসে তুমি কিছুই বুঝবা না। তোমার আসলে আরো ভুল হয়েছে, গত দুইটা ক্লাস মিস হয়েছে, লাস্ট ক্লাস হয়েছে শুক্রবার, আজকে হচ্ছে শনি রবি সোম মঙ্গল। এখন দেখো মাঝখানে 4টা দিন চলে গেছে, এই 4টা দিন চলে গেছে, 4টা দিনে তুমি আসলে কি করছো? এটা আমাকে বইলো না যে ভাইয়া 4 দিনে আমি এই ক্লাসটা করার সুযোগ পাইনি বা সময় পাইনি, এটা না, তুমি অবহেলার জন্য করো নাই, তুমি হেয়ালির জন্য করো নাই। এই যে তোমাদেরকে বারবার বলি, এভাবেই তোমরা পেছাচ্ছ। তো যারা গত ক্লাস করনি তারা আজকের ক্লাস থেকে আসলে লাভ হবে না, কারণ আজকের ক্লাসে গত ক্লাসের কন্টিনিউশন হবে এবং গত ক্লাসের সব কনসেপ্ট আজকে কাজে লাগবে। তো শুরুতে বলে দিচ্ছি, যারা আগে ক্লাসে ছিল না তারা অবশ্যই এখন ক্লাস থেকে যাও, গিয়ে আগের ক্লাসটা করে তারপরে ক্লাসে চলে আসো। তো কোয়ান্টাম নাম্বার কয়টা? 4টা। কি কি? একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার, চৌম্বক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। তো প্রথমে বলছিলাম হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি। প্রধান কোয়ান্টাম নাম্বারের মানটা হয় 1 2 3 4 5, এবং এখানে বলছিলাম এন এর মান হচ্ছে প্রধান শক্তি স্তর প্রকাশ করে বা অরবিট প্রকাশ করে। এই যে প্রধান শক্তি স্তর বা হচ্ছে অরবিট, তোমাদেরকে বলছিলাম অরবিটের ডেফিনেশন কি, ইলেকট্রন ঘোরার জন্য যে অনুমোদিত জায়গা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা অরবিট বলি, তাই তো? এবং এন এর মান যত বড় হয়, শক্তি স্তর তত বড় হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা দিয়ে আসলে কি বোঝায়, অরবিটের আকার বোঝায়, বড় হইলে বড়, ছোট হইলে ছোট। তারপরে আমরা দেখছিলাম সহকারী কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম নাম্বারের মান কার উপরে নির্ভর করে? প্রধান কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করে। আবারও বলতেছি যে সহকারী কোয়ান্টাম নাম্বারের মান প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে, এবং সেই মানটা কেমন? n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত, n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। এবং সেখানে আমরা দেখছিলাম n এর মান 1 হইলে l এর মান 0, n এর মান 2 হইলে 0 এবং 1, 3 হইলে 0 1 2, 4 হইলে 0 1 2 3। এই হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম নাম্বারের মান। এবং এই মানটা কি প্রকাশ করে? সাবশেল প্রকাশ করে। যেমন এল এর মান 0 হলে এস সাবশেল, 1 হলে পি সাবশেল, 2 হলে ডি সাবশেল। আমরা দেখছি এস সাবশেলের আকৃতি হচ্ছে গোলক আকার, ইংলিশে বলা হয় স্ফেরিক্যাল শেপ,
পি সাবশেলের আকৃতি হইতেছে ডাম্বেল আকার, ডি সাবশেলের আকৃতি হইতেছে ডাবল ডাম্বেল আকার, এবং এফ সাবশেলের আকৃতি হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এই যে বিভিন্ন সাবশেলের আকৃতি বিভিন্ন রকম, তাহলে আমরা বলতে পারি এল দিয়ে কি বোঝায়? সাবশেলের আকৃতি প্রকাশ পায়। তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তারপরে এটা বলছিলাম যে 2D কেন হয় না, কেন হইতেছে 3D হয় 2D হয় না, কেন 1 এর পরে পি হয় না, এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান তার ইমিডিয়েট উপরটার উপর নির্ভর করে। ইমিডিয়েট উপরেরটা মানে হইতেছে এল এর উপরে নির্ভর করে, এবং মানটা কি ছিল? -L থেকে শুরু করে 0 সহ +L পর্যন্ত। কি বলছি? -L থেকে শুরু করে 0 সহ +L পর্যন্ত। যেমন এল এর মান 0 হইলে এম এর মান 0, এল এর মান 1 হইলে এম এর 3টা মান -1 0 +1, এল এর মান 2 হইলে এম এর 5টা মান -2 -1 0। তো সেখান থেকে আমরা দেখছি যে এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান সম্ভব। কি বলছি? এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান সম্ভব হয়। মান সম্ভব হয় মানে হইতেছে, আচ্ছা শাহরিয়ার বলছে বুঝতে পারলাম না ভাই, আমি এটা বোঝানোর জন্য বলতেছি না, এটা গত ক্লাসে বোঝানোর জিনিস ছিল, আজকে রিভিশন দিচ্ছে। গত ক্লাসে তুমি যদি না থাকো, আমি এখানে তোমাকে 100 বার বুঝাইলে তুমি বুঝবা না। অবশ্যই আগের ক্লাসটা করে আসতে হবে আজকের ক্লাসে। আবারও বলতেছি, যারা আগের ক্লাস করো নাই তারা আগের ক্লাস না করে এই ক্লাসে আসবা না, বুঝবা না, কিছুই বুঝবা না। তো এল এর মান, সরি, এল এর যে কোনো মানের জন্য কি হয়? এম এর 12+1 সংখ্যক মান সম্ভব, এটা আমরা বুঝে গেছি। এবং এগুলো আসলে কি প্রকাশ করে দেখো, এল এর মান 0 এর জন্য এম এর মান হচ্ছে 0, তার মানে 0 মানে কোন সাবশেল? এস সাবশেল। তাহলে 0 মানে হইতেছে এস সাবশেল, এম এর তখন একটা মান পাই, এটা ইন্ডিকেট করে যে এস সাবশেলের 3D বিন্যাস একরকমের, মানে এস সাবশেল শূন্য স্থানে একভাবে থাকে, এই সাবশেলের আন্ডারে অরবিটাল একটা। এই যে আমরা এই জন্য বলতেছিলাম যে দেখো, কোথায় যেন একটা লিস্ট লিখে দিয়েছিলাম যে হইতেছে এল এর মান যখন হইতেছে 0, সাবশেল যখন এস থাকে, তখন অরবিটাল একটা থাকে, একটা মান। সো এইটার এস একটা সাবশেল, এস একটা অরবিটাল, তুমি যা বলো তাই ঠিক আছে। তোমাদেরকে বলছিলাম একটা ফ্ল্যাটের ফ্লোর এরকম কিন্তু অনেক ফ্ল্যাট থাকে, যে ফ্ল্যাট একটা ফ্লোরও একটা। সো ওটাকে তুমি ফ্ল্যাট বললো যে কথা, ওটাকে তুমি ফ্লোর বললো সেই কথা। এল এর মান যখন 1, তখন এম এর 3টা মান পাই। দেখো এই যে এম এর মান যখন 1, তখন এম এর মান পাই 3টা। তাহলে এটা বোঝাই এল মানে হতেছে পি উপশক্তি স্তর বা পি সাবশেল। পি সাবশেলটা শূন্য স্থানে কয়ভাবে থাকে? 3 ভাবে থাকে। 3 ভাবে থাকে মানে কি? পি সাবশেলের আন্ডারে অরবিটাল সংখ্যা 3টা, দ্যাট ইজ পিএক্স, পিওয়াই, পিজেড। এই যে পিএক্স, পিওয়াই এবং হচ্ছে পিজেড। তাহলে পি সাবশেলের 3D বিন্যাস 3 ভাবে থাকে, মানে পি সাবশেলের আন্ডারে অরবিটাল হচ্ছে 3টা। দেখো এই যে পিএক্স, পিওয়াই, পিজেড। ডি একটা সাবশেল। সো ডি একটা সাবশেল, এই সাবশেলে আমি যদি দেখি 5টা হচ্ছে আমি এম এর মান পাই, -2 -1 0 +1 +2। অর্থাৎ ডি সাবশেলটা শূন্য স্থানে 3 ভাবে থাকে, ডি সাবশেলের আন্ডারে অরবিটাল হচ্ছে 3টা। সো এই যে বলছিলাম যে হতেছে ডিপিএস এগুলো সব সাবশেল, আর ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স এগুলো সব হচ্ছে অরবিটাল। তারপরে তোমাদেরকে দেখাইছিলাম দেখো যে হইতেছে স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস অফ মাইনাস অফ নোড, লোব এবং হচ্ছে নোডাল প্লেন। সেখানে আমি বলছিলাম যে হইতেছে লোব মানে যেখানে ইলেকট্রনের ঘনত্ব থাকে সেটা হচ্ছে লোব, যেখানে ইলেকট্রনের ঘনত্ব থাকে না সেটা হচ্ছে নোড। তাহলে যেখানে থাকে সেটা হচ্ছে লোব, যেখানে থাকে না সেটা হচ্ছে নোড। আর যে তলে থাকে না, মানে যে তলে থাকে না, সেটাকে আমরা বলি হচ্ছে নোডাল তল। তার মানে কোন কোন তল থাকে, যেমন ধরো পি এক্স অরবিটালটা যদি বলি, তোমাদেরকে আমি অন্য একটা ওয়েবসাইটে গিয়ে ছবি দেখাইছিলাম লাস্ট ক্লাসে। পি এক্স এ তুমি দা দিয়ে কাটবা, যেখানে ইলেকট্রন কাটবে না সেটাকে আমরা নোডাল তল বলি। সো পি এক্স এর জন্য নোডাল তল হইতেছে ওয়াই জেড তল, পি জেড এর জন্য নোডাল তল হচ্ছে এক্স ওয়াই তল, পি এক্স এর জন্য হচ্ছে ওয়াই জেড তল। আর এটাকে বলা হয় অ্যাঙ্গুলার নোডাল তল। নোডাল তল দুই রকম হয়, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে অ্যাঙ্গুলার। আমরা দেখলাম অ্যাঙ্গুলার নোডাল তল। সো আমরা এসে দেখছি কোনো নোডাল তল নাই, অ্যাঙ্গুলার নোডাল তল নাই। তার মানে হইতেছে অরবিটাল যদি এস হয়, নোডাল তল 0 অ্যাঙ্গুলার। যদি হইতেছে অরবিটাল যদি পি হয়, নোডাল তল একটা। অরবিটাল যদি ডি হয়, নোডাল তল হইতেছে 2টা। এখান থেকে তোমাদেরকে আমি বলছিলাম যে নোডাল তল যখন বের করা হয়, নোডাল তল যখন বের করা হয়, তখন আমরা এল এর মানটা হচ্ছে নোডাল তল। সো আমরা যদি এটা বলি, আজকে হচ্ছে এখান থেকে ক্লাস শুরু হবে, নোডাল তলের এখান থেকে।
নোডাল তল, এটা গত ক্লাসে শেষ করতে পারিনি আর কি। কয় রকম? দুই রকম, একটা হচ্ছে অ্যাঙ্গুলার, একটা হচ্ছে রেডিয়াল। সো অ্যাঙ্গুলার নোডাল তল হইতেছে নোডাল প্লেন কত? এটা হচ্ছে এল সংখ্যক। কি বললাম ভাইয়া? অ্যাঙ্গুলার নোডাল তল হইতেছে কত সংখ্যক? এল সংখ্যক। যেমন ধরো আমি যদি বলি যে এস একটা অরবিটাল, তার কতগুলো নোডাল তল আছে? উত্তর হচ্ছে 0, শূন্যটি। এর শূন্যটি অ্যাঙ্গুলার নোডাল তল আছে, কারণ এটার জন্য এল এর মান হচ্ছে 0। পি যদি বলা হয় এইটা নোডাল তল কয়টা? উত্তর হচ্ছে একটা, কারণ পি এর জন্য এল এর মান 1 এবং নোডাল তল একটা। তোমাদের গত ক্লাসে আমি ছবি সহ দেখাইছিলাম। এরপরে ডি, এর নোডাল তল কয়টা? উত্তর হচ্ছে 2টা, কারণ এখানে এল এর মান হচ্ছে 2। ঠিক আছে, এবার আসি যারা গত ক্লাসে ছিল না, যেমন মুশফিকুর বলতেছে এসব কি, কারণ গত ক্লাসে ছিল না। আমার খুব ভালো মতো মনে আছে, গত ক্লাস ছিল শুক্রবারে বিকেলবেলা, সেই ক্লাসে উপস্থিতি অনেক কম ছিল। তো উপস্থিতি অনেক কম ছিল, তার মানে অনেকে গত ক্লাসটা লাইভে করেনি। ভালো কথা। যারা গত ক্লাসে লাইভে করনি আর এর পরেও এই 4 দিনের রেকর্ড দেখোনি, তারা দয়া করে আজকে ক্লাসে থেকো না, কারণ তুমি কিছু বুঝবা না, তুমি নিজেও বিরক্ত হবা, তুমি আমাকেও বিরক্ত করবা। তুমি এটা বলবা বুঝি নাই, ওটা বলবা বুঝি নাই, তখন আমার কাছে ভালো লাগবে না। আমার কাছে মনে হবে যে এত কষ্ট করে বুঝাচ্ছি তাও বুঝতেছে না, তাহলে আমি কি করছি? তো দয়া করে, যদি গত ক্লাসটা লাইভে করনি, এর মাঝেও ক্লাসটা দেখোনি, তারা এখন ক্লাস থেকে লাইভ থেকে লিভ নাও, কারণ তুমি আসলেই কিছু বুঝবা না। আমি রেগে বলতেছি না, এমনি বলতেছি, কারণ তুমি নিজেও ডিস্টার্ব হবা, তুমি আমাকেও ডিস্টার্ব করবা, তোমার জন্য বাকিরা পিছায় যাবে। আর যারা রেকর্ড দেখছো বা রেকর্ড দেখছো অথবা লাইভে ক্লাস করছো, তারা হইতেছে আজকে ক্লাসে থাকো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোডাল তল। আরেকটা নোডাল তল আছে, সেটাকে আমরা বলি রেডিয়াল নোডাল তল। বুঝে দিচ্ছি। রেডিয়াল নোডাল প্লেন। এবং এটাও বলে দিচ্ছি, যারা গত ক্লাস শুক্রবারে না করার পরে গত 4 দিনে এই ক্লাসটা করতে পারোনি, এই হচ্ছে তোমাদের ধ্বংসের শুরু হইতেছে। মানে এভাবেই তোমরা পেছানো শুরু করতেছো, যে শুক্রবার থেকে আজকে হচ্ছে মঙ্গলবার, মাঝখানে 4টা দিন সময় গেছে। এই 4টা দিনও তুমি যদি ওই ক্লাসটা না করে থাকো, তার মানে তোমার ধ্বংস শুরু হচ্ছে, মাত্র শুরু হচ্ছে। তুমি যে পিছাচ্ছ, তুমি যে মানে গোল্লার দিকে যাচ্ছ, সেটা মাত্র শুরু হইতেছে, বুঝছো? এবং এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে হইতেছে যাবে, তুমি দেখবা গোল্লায় যাচ্ছ একেবারে। থাকে না যে সবকিছুর তো একটা শুরু আছে, কখনো তো কোনো জিনিস একদিনে হয় না। তো তুমি যে গোল্লায় যাচ্ছ, সেটার প্রসেসটা জাস্ট শুরু হচ্ছে। তুমি যে আসলে বকে যাচ্ছ, সেটা জাস্ট শুরু হচ্ছে। মাথায় রাখো, সতর্ক করে দিলাম। ওকে, আচ্ছা এবার দেখি রেডিয়াল নোডাল তল। রেডিয়াল নোডাল তল মানে আসলে কি প্রকাশ করে সেটা একটু তোমাদেরকে আগে বুঝাই দেই। আমাদের জানি যে নোডাল তল মানে হতেছে যেখানে ইলেকট্রন থাকবে না, সেটাকে আমরা নোডাল তল বলি। মানে যেখানে ইলেকট্রন থাকবে না সেটা হচ্ছে নোডাল তল। এখন ইলেকট্রন থাকবে না, আমরা দেখলাম যে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি যদি পি এক্স চিন্তা করতাম, তাহলে সেখানে এক্স এক্সিস বরাবর এই যে লোবটা থাকতো পি এক্স বরাবর। তাহলে ওয়াই তল এবং জেড তল, এখানে কোনো ইলেকট্রন থাকতো না। মানে এখানে কোনো ইলেকট্রন থাকতো না, এখানে তুমি যদি দা দিয়ে কাটতা, কোনো ইলেকট্রন কাটতো না আর কি। তো ওই যে যে দা দিয়ে কাটতাম অক্ষ বরাবর যেগুলো আমরা বের করতেছিলাম, সেগুলোকে বলা হয় রেডিয়াল। এটাকে রেডিয়াল বলা হয়, অক্ষীয় বলা হয়, বুঝছো? সরি, অ্যাঙ্গুলার বলা হয়, অক্ষীয় বলা হয়। এবার আসি রেডিয়াল নোডাল তল কিরকম। ধরো এই হচ্ছে তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস তো খুব ছোট থাকে, এবং আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের প্রথম যে শক্তি স্তরটা, সেটা কিন্তু একেবারে নিউক্লিয়াসের গা ঘেঁষে থাকে। এই হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর। ইলেকট্রন তো আসলে ফোটার মতো থাকে না, ইলেকট্রন এরকম মেঘের মতো থাকে। তাহলে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের সাথে আমাদের প্রথম শক্তি স্তর থাকে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। শক্তি স্তরগুলো আসলে এরকমই থাকে, বুঝছো? ইলেকট্রন গুলো এরকম মেঘের মতো ছড়ানো থাকে। এই হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর।
তোমরা কি নারকেল কাটছো কখনো? নারকেল দেখবা নারকেলের একেবারে বাইরে থাকে হতেছে সবুজ অংশ, তাই না? সবুজ অংশের মাঝখানে দেখবা থাকে হতেছে নারকেলের ওই যে খোসা টোসা যেগুলো থাকে সেগুলা। তার ভেতরে থাকে হইতেছে নারকেলের শ্বাস, তার ভেতরে থাকে নারকেলের পানি। তাহলে নারকেলের এক একটা লেয়ারে এক এক টাইপের জিনিস থাকে না, বুঝছো? এক একটা লেয়ারে এক এক টাইপের জিনিস থাকে। তো দেখো তো ভাই, আমি যদি এখানে এস অরবিটাল বলি, এটা হতেছে আমাদের 1s, এই যে এইটা, এটা আমাদের 2s, এবং এটা আমাদের হচ্ছে 3s। এখন আমি 1s পড়লাম, 2s পড়লাম, 3s পড়লাম, এগুলো লিখেও নিলাম। এবং দেখো তো ভাই, 1s এর কি কোনো, তুমি কি বুঝো যে 2s যদি চিন্তা করি, সহজে বুঝো, 2s চিন্তা করলে এই যে মাঝখানে একটা জায়গা পাইছে যেখানে কোনো ইলেকট্রন নাই, ফিল করতে পারো যে মাঝখানের জায়গায় ইলেকট্রন নাই, ফাঁকা। 2s কে তুমি যদি চিন্তা করো, তাহলে মাঝখানে আমি একটা লেয়ার পাইলাম নারকেলের মতো, যার মাঝখানে ফাঁকা আছে। তাহলে এরকম একটা গোলকীয় তল পাইছি না, যেখানে কোনো ইলেকট্রন নাই, বুঝো এটা? 3s যদি চিন্তা করি, তাহলে দুইটা গোলকীয় তল আছে যেখানে ইলেকট্রন নাই, এই একটা আর এই একটা। তো দুইটা লেয়ার পাইলাম যেখানে কোনো ইলেকট্রন নাই, বুঝো এটা? তার মানে 1s এর জন্য কোনো ইলেকট্রনের ফাঁকা বুঝার মানে ফাঁকা টাকা কিছু নাই 1s এর জন্য। 2s এর জন্য এই যে একটা লেয়ার ফাঁকা আছে, মানে একটা তল আছে ফাঁকা, এই তলটা নর্মাল এরকম সমান সমান তল না, গোলীয় তল। এটা নারকেলের ইয়া চিন্তা করো, নারকেলের যে শক্ত যে ইয়া থাকে না, ওই যেটা আমাদের চারা বলে আর কি, নারকেলের একটা চারা পুরো একটা গোলকীয় তল থাকে, যে তলে কোনো ইয়া থাকে না, শ্বাস থাকে না, শক্ত নারকেলের আবরণ থাকে, ওই যে নারকেলের খোসার আবরণ থাকে। তাহলে আমি বলতে পারি 1s এর জন্য কোনো এরকম রেডিয়াল নোডাল তল নাই। তাহলে 1s এর জন্য রেডিয়াল নোডাল তল কত? 0। 1s এর জন্য ফাঁকা কোনো জায়গায় নাই, সব জায়গায় ইলেকট্রন দিয়ে ভরা। 2s এর জন্য রেডিয়াল নোডাল তল কয়টা? একটা। কোনটা? এই যে এটা। 2s এর জন্য আমি জাস্ট একটা তল পাইলাম, এই যে এই তলটুকু, যেখানে কোনো ইলেকট্রন থাকবে না। তো তুমি যদি এরকম বাঁকা করে কোনো একটা ছুরি দিয়ে কাটতা, এখানে আসলে কোনো ইলেকট্রন কাটতো না। তাহলে আমি বলতে পারি 2s এর জন্য নোডাল তল হইতেছে দুইটা, একটা, সরি একটা, দুইটা না। 3s এর জন্য নোডাল তল কয়টা? দুইটা। কোন দুইটা ভাইয়া? এই যে দেখো, এই যে এইখানে একটা, যদি বলি এই যে এইখানে একটা, এইখানে একটা, আর হইতেছে এইখানে একটা। তাহলে আমি মোটামুটি বুঝে গেলাম যে হইতেছে, আমি যদি বলি হইতেছে এখানে 1s এর পরে নোডাল তল নাই, ওকে। 2s এর পরে নোডাল তল কয়টা? একটা। আর 3s এর পরে নোডাল তল কয়টা? 3s এর পরে নোডাল তল হইতেছে দুইটা। ওকে, বুঝে গেলাম। তা আমাকে তো একটা ফর্মুলা বানাইতে হবে, তাই না? তো আমি যদি এখন ফর্মুলা বানাই, এই ফর্মুলাতে তুমি যদি হচ্ছে রেডিয়াল নোডাল তল বের করো, তাহলে তার ফর্মুলা হইতেছে এইটা। তো তোমাদেরকে একটা ফর্মুলা বলে দিচ্ছি, ফর্মুলা হইতেছে এইটা। রেডিয়াল নোডাল তলের ফর্মুলা হইতেছে n - l - 1। এটা অ্যাডমিশনে কি কাজে লাগবে? একাডেমিক এই প্রশ্ন আসে না। রেডিয়াল নোডাল তলের সংখ্যা n - l - 1, এই হচ্ছে আমাদের রেডিয়াল নোডাল তলের সংখ্যা। এটা অ্যাডমিশনে কাজে লাগবে, একাডেমিকে কাজে লাগবে না, কলেজের পরীক্ষা তো আসবে না। কিন্তু যারা হচ্ছে কোন এক বই পড়বা, দেখবা কিছু কিছু বইতে এরকম কিছু সূত্র আছে, বই পড়তে গেলে এটা তোমাকে হেল্প করবে। যেমন আমি এস তোমাদেরকে কেন দেখাইছি, কারণ এস দিয়ে বোঝানো সহজ। আমি ফর্মুলাগুলো দিয়ে তোমাদেরকে সমীকরণগুলো বের করে দেখাই। যেমন তোমাকে বললো 3s এর রেডিয়াল নোডাল তল, রেডিয়াল এনপি, এনপি মানে হচ্ছে নোডাল প্লেন। ফর্মুলা কি ছিল? n - l - 1। ওইখানে তো তোমাদেরকে বুঝাই বুঝাই দেখালাম, এখন তোমাদেরকে দেখাবো যেটা কেমনে বের করে। সূত্র বসাও। 3s, 3s মানে এখানে n এর মান হচ্ছে 3, s এর জন্য l এর মান কত? 0,
-1 মানে কয়টা দেখো দুইটা দাঁড়ায়। এই যে সেই দুইটা যেটা তুমি এখানে বের করে রাখছিলে 3s এর জন্য নোডাল তল দুইটা। যদি পরীক্ষা এরকম কোন একটা বলে যে 2p বা 3p এর রেডিয়াল নোডাল প্লেন, রেডিয়াল নোডাল তল, ভ্যালু বসাও n - l - 1, এখানে n এর মান কত 3 মাইনাস p এর জন্য l এর মান কত, l এর মান হতেছে 1 মাইনাস আবার 1, আলটিমেটলি কয়টা থাকে একটা থাকে। ওকে, সো এই হচ্ছে। অনেকে বলতে পারো যে ভাই p দিয়ে কেন উদাহরণ দেখাইলেন না, এরকম p দিয়ে বোঝানোটা খুবই কঠিন, s দিয়ে বোঝানোটা সহজ, এজন্য তোমাদেরকে আমি s দিয়ে বুঝাইছি। তাহলে কোয়ান্টাম নাম্বারের কনসেপ্টটা সংক্ষেপে আমি রিভিউ করে দেই, একটু মনোযোগ দিয়ে শুনো, খাতার সঙ্গে মিলাও, দেখবা যে বুঝতে খুব সুবিধা হবে এখন। আর আমরা এখন প্রশ্ন সলভ করিনি, প্রশ্ন সলভ করলে আরো ক্লিয়ার হবে। কোয়ান্টাম নাম্বার হচ্ছে একটা ইলেকট্রনকে ডিফাইন করে, ইলেকট্রন কোথায় আছে, কিভাবে আছে, কোন দিকে আবর্তন করছে সেটা কিরকম। প্রধান কোয়ান্টাম নাম্বার n, n এর মান 1 থেকে শুরু করে, নরমালি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। n দিয়ে বোঝায় হইতেছে অরবিট বা শক্তি স্তর বা এনার্জি শেল, এটা বোঝায় হইতেছে n দিয়ে। এবং n এর মান যদি 1 হয় তাহলে k শেল, যদি 2 হয় তাহলে l শেল, 3 হলে m শেল, এরকম চলতেই থাকবে। ওকে, তারপরে আমরা বলছিলাম n এর মান যত বড় হয় শক্তি স্তর তত বড় হয়, তাহলে n দিয়ে অরবিটের আকার বোঝায়, গেল n। সহকারী কোয়ান্টাম নাম্বার l, l এর মান n এর উপর নির্ভরশীল, n এর উপর নির্ভরশীল মানে হইতেছে n - 1 থেকে শুরু করে 0 পর্যন্ত। সো n - 1 থেকে শুরু করে 0 পর্যন্ত মানে হইতেছে l এর মান, মানে n এর মান 1 হইলে l এর মান 0, n এর মান 2 হইলে l এর মান 10, n এর মান 3 হইলে l এর মান 210। তাহলে আমরা বুঝলাম যে l এর মান কেমনে বের করে। এবার দেখি l দিয়ে বুঝাইটা কি, l দিয়ে বুঝাই উপশক্তি স্তর, 0 হইলে s উপশক্তি স্তর, 1 হলে p উপশক্তি স্তর, 2 হলে d উপশক্তি স্তর, 3 হলে f উপশক্তি স্তর। এবং s উপশক্তি স্তর গোলকাকৃতির, p উপশক্তি স্তর ডাম্বেল আকৃতির, d উপশক্তি স্তর ডাবল ডাম্বেল আকৃতির, f উপশক্তি স্তর চতুস্তলকীয়। তাহলে আমরা বুঝতে পারলাম l এর মান দিয়ে আসলে উপশক্তি স্তরের আকৃতি বোঝায়। এরপর আসি হচ্ছে চুম্বক কোয়ান্টাম নাম্বার m, m এর মানটা -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত, অর্থাৎ 2l + n সংখ্যক 1+ সংখ্যক মান সম্ভব। এবং m দিয়ে কি বোঝায়, m দিয়ে বোঝায় একটা উপশক্তি স্তর শূন্য স্থানে কত ভাবে থাকতে পারে। যেমন ধরো l এর মান 0, তাহলে m এর মানও 0, এই 0 মানে 1 আসলে একটা মান, অর্থাৎ s উপশক্তি স্তর শূন্য স্থানে একভাবে থাকে, তাহলে s উপশক্তি স্তরের আন্ডারে অরবিটাল একটা, সো s উপশক্তি স্তর, s আবার অরবিটাল, কারণ একটা উপশক্তি স্তরে একটা অরবিটাল। l এর মান যদি 1 হয় মানে p উপশক্তি স্তর, তখন l এর তিনটা মান পাই, -1 0 +1। এটা মিন করে p উপশক্তি স্তর শূন্য স্থানে 3 ভাবে থাকে, 3 ভাবে থাকে মানে হইতেছে p উপশক্তি স্তরের আন্ডারে অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা, কি কি, px py pz। n এর মান যখন, l এর মান যখন 2 হয় তখন m এর মান 5টা মান হয়, মানে d উপশক্তি স্তর শূন্য স্থানে 5 ভাবে থাকে, dxy yz zx x2 y2 dz2। আর s এর মান হচ্ছে একটা প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, একটা ক্লকওয়াইজ ঘুরে, একটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে। এবার আসি, এখান থেকে তোমাদেরকে বোঝাচ্ছিলাম লোব মানে যেখানে ইলেকট্রন থাকে, নোড যেখানে থাকে না, এন্ড নোডাল প্লেন যেখানে যে তলে থাকে না, মানে তুমি যে তলে কাটলে কোনো ইলেকট্রন কাটবে না। ধরো ছুরি দিয়ে তুমি এরকম ছুরি চালাইছো, কোনো ইলেকট্রন কাটবে না, সেই অরবিটালে সেই জায়গাটাকে আমরা নোডাল তল বলি। নোডাল তল দুই রকম, একটা হচ্ছে অ্যাঙ্গুলার, একটা হচ্ছে রেডিয়াল। যেটাকে আমরা বলতেছি অ্যাঙ্গুলার নোডাল তল, অ্যাঙ্গুলার নোডাল তল হইতেছে অক্ষ বরাবর নোডাল তল, এটাকে অনেকে অক্ষীয় নোডাল তল বলা হয়, মানে তল বরাবর থাকে আর কি। সেখানে আমি দেখছি এস এর কোনো অক্ষীয় নোডাল তল নাই, মানে হইতেছে এস এর জন্য অ্যাঙ্গুলার নোডাল তল 0, পি এর জন্য একটা, ডি এর জন্য 2টা। এর মানে হইতেছে আমি বলতে পারি এল এর যে মান সেটা দিয়ে আমাদের অ্যাঙ্গুলার নোডাল তল বুঝায়। রেডিয়াল নোডাল তল মানে হচ্ছে গোলকীয় নোডাল তল বলা হয়। গোলকীয় নোডাল তল মানে হইতেছে যে আমি তোমাদেরকে যে 2s দিয়ে বুঝাইলাম যে একটা তলে ইলেকট্রন থাকে না, 3s এ দুইটা তলে ইলেকট্রন থাকে না। সো দুইটা বোঝানোর পরে একটা ফর্মুলা লিখে দিছি, ফর্মুলাটা আমার মুখস্থ, আমি মুখস্থ ফর্মুলা লিখে দিছি, ফর্মুলাটা ঠিক আছে।
তো এই ফর্মুলাটা আসলে কি বোঝায়? ফর্মুলাটা দিয়ে বোঝায় যে রেডিয়াল নোডাল তল কতগুলা। আমরা পরে রেডিয়াল নোডাল তল বের করছি। বিশ্বাস করো ভাই, এরপরও যদি তুমি না বুঝতে পারো তাহলে আসলে তোমার জন্য সমস্যা আছে। কেন সমস্যা আছে? কারণ এতবার রিপিট আসলে আমি কখনোই করি না, এতবার রিপিট করার দরকারও হয় না। আমি জানি অনেকেই বিরক্ত হচ্ছে যে ভাই এতবার কেন রিপিট করছে। আরেকটা জিনিস, তোমাদেরকে কোয়ান্টাম নাম্বার আমি যতটুকু ডেপথে গিয়ে পড়াচ্ছি এতটুকু ডেপথে গিয়ে না পড়ালেও হতো, তুমি টেরও পাইতা না যে ভাইয়া কোনো কিছু বাদ দিছে। কিন্তু তুমি কলেজে হয়তো পার পেয়ে যেতা, অ্যাডমিশনে হয়তো পার পেয়ে যেতা, একাডেমিকে হয়তো পার পেতা, অ্যাডমিশনে গিয়ে তুমি ধরা খেতা। এই জন্য অনেকের কাছে কঠিন একটু লাগতে পারে, বাট এগুলো আসলে কঠিন জিনিসই। কঠিন জিনিস হোক সহজ জিনিস হোক আমি এগুলো দেখে পড়াই না, আমি পড়াই তোমার জন্য নেসেসারি কোনটা, যেটা তোমার দরকার। ঠিক আছে? চতুস্তলীয় কি বুঝিনি আবার বলেন প্লিজ স্যার, পরে বুঝাবো না চতুস্তলীয়। এবার হচ্ছে কয়েকটা প্রশ্ন সবাই লিখে নাও, আগে প্রশ্ন লিখে নাও। আচ্ছা, নাবিহা তাহাসিন একটা প্রশ্ন করছে। নাবিহা, নাবিহা হচ্ছে বিশাল একটা টেক্সট লিখছো, টেক্সটের আবার সবগুলো হইতেছে ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে লিখছো। এখন দেখো এমনিতেই তো কিন্তু হচ্ছে ইংলিশে যদি কেউ বাংলা লিখে ওইটা পড়তে কষ্ট হয়, আবার তুমি যদি হইতেছে এরকম সবগুলো ক্যাপিটাল লিটার দিয়ে লিখো সেটা পড়া নিয়ারলি ইম্পসিবল হয়ে যায়। এই জন্য এই টাইপের ক্লাসে এত বড় টেক্সট আবার যদি তুমি হচ্ছে সেই সবগুলো ক্যাপিটাল লিটার দিয়ে লিখো ওটা পড়ে মেলানো অনেক কঠিন। একজন বলছে হাজারি স্যারের বই এগুলো নাই, হাজারি স্যারের বই এগুলো নাই, বাট এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, পরমাণু তৃতীয় স্তরে ইলেকট্রন সংখ্যা গণনা করো। ধরো এই বস্তু বা এই প্রশ্ন তোমার কাছে এমসিকিউ তে আসছে, আমি আশা করি এমসিকিউর জন্য ফর্মুলা সবার মুখস্থ। সেটা হচ্ছে কি 2n তার স্কয়ার। তোমাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ফেসবুকে কোনো পোস্ট পড়তে গেলা, পোস্ট পড়তে গিয়ে যদি হয় দেখো যে পোস্টটা হচ্ছে ইংলিশে লেখা, মানে বাংলা লিখছে ইংলিশে, তুমি কি সেই পোস্ট বড় পোস্ট পড়ো? একদম অনেস্ট আনসার দিও। ফেসবুকে গেলা, গিয়ে দেখলা যে হচ্ছে একটা বড় পোস্ট আছে বাট ইংলিশে লিখছে সে, সেই পোস্ট কিন্তু কেউ মনোযোগ দিয়ে পড়ে না। সেই কারণ ইংলিশে আমরা, ইংলিশে বাংলা পড়তে অনেক কষ্ট হয়, ইংলিশে বাংলা পড়ে মিলাইতে অনেক কষ্ট হয়। কিন্তু যদি কেউ বাংলায় লিখে তাহলে কিন্তু ভাই ওটা পড়তে আমরা শেষ পর্যন্ত ধৈর্য থাকে, কারণ বাংলা আমাদের জন্য মিলানো সহজ। আবার ও আবার ইংলিশে লিখছে, লিখার পরে আবার সব ক্যাপিটাল লিটার দিয়ে লিখছে, এরকম ভাইয়া, আমি, এরকম টাইপের সব এরকম ক্যাপিটাল লিটার দিয়ে লিখছে, এটা মিলানো কঠিন অনেক। এই এমসিকিউতে আসলে 2n², 2n² মানে কি? 2n² মানে হইতেছে এইটা 2 × 3 তার স্কয়ার। সো ইলেকট্রন কয়টা? 18টা। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা যদি এমসিকিউতে না এসে সিকিউতে আসো বা সিকিউতে আসে, তাইলে কি তুমি এভাবে লিখলে স্যার আনসার দিবে? উত্তর হচ্ছে না। কারণ এই প্রশ্ন সিকিউতে তুমি যদি আসে সেইখানে এরকম লিখলে তোমাকে জীবনে আনসার দিবে না। কারণ দেখো একটা প্রশ্ন যখন করানো হয় তখন স্যারদের তো একটা উদ্দেশ্য থাকে যে আমি এই প্রশ্নের মাধ্যমে একটা স্টুডেন্টদের কাছ থেকে এটা জানতে চাই। তো বিশ্বাস করো ভাই, এই প্রশ্ন যখন করে তখন স্যাররা কখনোই কিন্তু এইটা আসলে জানতে চান না যে তুমি ইলেকট্রন সংখ্যাটা বের করতে পারো কিনা, স্যাররা এইটা জানতে চান তুমি কোয়ান্টাম নাম্বার বুঝো কিনা। তো সিকিউতে আসলে কিভাবে করবে সেটা দেখাচ্ছি, মানে যদি রিটার্নে আসে। আচ্ছা এখানে n সমান কত? n সমান 3 না? n সমান হচ্ছে 3। ওকে, তাহলে l সমান কত? l সমান হইতেছে 0 1 2। মনে আছে কিনা দেখো, 0 1 2, এটা তো আমরা জানি। এখন আমরা যদি m সমান বের করি, দেখো l সমান যদি 0 হয় তখন m সমান কত?
এম সমান হতেছে 0। দেখো এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কি হবে? এম এর মান হবে হচ্ছে 0। 0 মানে কি? এখানে কয়টা অরবিটাল বোঝায়? একটা অরবিটাল বোঝায়। তাহলে আমি বুঝতে পারি এখানে অরবিটাল হচ্ছে একটি অরবিটাল। এল এর মান 0 হইলে এম এর মান 0, এম এর মান 0 হইলে এখানে একটা অরবিটাল হয়। আচ্ছা, এল এর মান যদি 1 হয় তখন এম এর মান কি হবে? -1, 0 এবং হচ্ছে +1, মানে মোট 3টা মান পাই। 3টা মান মানে হচ্ছে কয়টা অরবিটাল? 3টে অরবিটাল। এই যে px, py এবং হচ্ছে pz গেল এটা। তারপরে দেখো এল এর মান যদি হইতেছে 2 হয় তখন এম এর মান কি হয়? -2, -1, 0, +1, +2। কয়টা অরবিটাল দাঁড়ায়? 5টা অরবিটাল দাঁড়ায়। এই সব তো আসলে এন এর মধ্যেই, তাই না? এন এর মান যদি হইতেছে 3 হয় তাহলে সবগুলো অরবিটাল এর মধ্যেই হয়। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি দেখো তুমি যদি এগুলোকে যোগ করো 5 আর 3 8 আর একটা হচ্ছে 9, তাহলে অরবিটাল কয়টা? অরবিটাল হচ্ছে 9টা, বুঝো কিনা? তাহলে আমি যোগ করো, যোগ করে দেখো ভাই কি দাঁড়ায়? 9টি অরবিটাল দাঁড়ায়। আচ্ছা, অরবিটাল যদি 9টা দাঁড়ায় ইলেকট্রন কয়টা হবে? আমরা তো এটা বোধহয় সবাই জানি যে যে সংখ্যক অরবিটাল থাকে ইলেকট্রন তার ডাবল হয়। তাহলে বলতে পারি যে ইলেকট্রন হচ্ছে কয়টা? উপরে লিখছি, ইলেকট্রন সমান হইতেছে 9 গুণন 2, মানে কয়টা? মানে হইতেছে 18টা। এ হচ্ছে আমাদের সিকিউতে আসলে আমরা আনসার করব এটা। ওটা হচ্ছে এমসিকিউতে। এইটা আবার হয় কি, কোন কোন কলেজের টিচাররা একটু পছন্দ করেন। স্যাররা বলেন যে এখানে একটু বক্স করে করে দেখাইতে হবে। দেখবা তোমাদের বইগুলো যদি কেউ পড়ে থাকো সেই বইগুলোতে এইগুলো বক্স করে করে দেখানো আছে। তো বক্স করে দেখাও আর নরমালি দেখাও, দিন শেষে একই জিনিস। আচ্ছা, আমাকে ফেসবুকে একজন জিজ্ঞেস করছে এবিসিডি দিয়ে শুরু না হয় কে এল এম এন দিয়ে কেন শুরু হয়? এটা আমি জানি না আসলে কেন কে এম এন দিয়ে শুরু হয়। রিপন বলছে কোন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় কিভাবে করতে হবে? রিপন একটু ওয়েট করো ভাইয়া, এখনো তো শেষ হয়ে যায় নাই। এভাবে করলে হবে? আমি তো এভাবেই করি, সমস্যা নাই, বাট এই জিনিসটা বইতে আসলে বক্স করে দেওয়া, তো অনেক কলেজের টিচাররা আসলে বক্স করে দিতে পছন্দ করেন। আচ্ছা দেখো তো, এটা করো তো সবাই। পরমাণুর, এটা হোমওয়ার্ক দিচ্ছি সবাইকে। ফোর্থ স্তরে ইলেকট্রন সংখ্যা বের করবা এবং ওই কোয়ান্টাম নাম্বার ব্যবহার করে, শর্টকাট না। পারা যাবে তো? মোসাম্মদ লিসা, কেমিস্ট্রির প্রথম ও দ্বিতীয় পত্র কোন স্যারের বই কিনবো? আল্লাহ, এটা নিয়ে মনে হয় এটা 100 বার আনসার দিচ্ছি। তোমার কাছে যে বইটা সহজ লাগে সেটা কিনলেই হবে। চাইলে লিঙ্কন স্যারের বইটা কিনতে পারো, এই বইটা সহজ করে লেখা। বাট এমন না যে ওই বইটাই কিনতে হবে, যেটা তোমার কাছে ইজি লাগবে একটা পড়লেই হয়। কোনো বইতে এমন কোনো কিছু নাই যেটা হইতেছে আহ যেমন জান্নাতুল, একটু ভাই ওর কমেন্ট একটু দাঁড়ান তো। ও একটা কমেন্ট নিয়ে গত আধা ঘন্টা ধরে স্প্যামিং করে যাচ্ছে। ভাইয়া লিঙ্কন স্যারের বইতে হাইজেনবার্গের নীতিটা নেই, কিন্তু আমি লিঙ্কন স্যারের বই কিনছি, এখন কি করব? আমি এখানে পড়াই দিলাম হাইজেনবার্গের নীতি, সমস্যা কি? তুমি পড়ে নাও এখান থেকে। যদি মনে হয় যে এই টপিকটা লিঙ্কন স্যারের বইয়ে নাই, ভাই অন্য একটা বই থেকে ছবি তুলে খাতায় নোট করে ওখানে টেপ দিয়ে লাগায় রাখো, স্ট্যাপলার দিয়ে লাগায় রাখো, এগুলো কমন সেন্স। এটা নিয়ে প্যানিক করার কিছু নাই। ওকে, তো আশা করি সবাই, ভাই ওর প্রশ্ন দেখছি পরে, ওরা ম্যাক্সিমাম প্রশ্ন করতেছে যেগুলো আমি আনসার দিব পরে। যেমন ও প্রশ্ন করছে ভাই লিঙ্কন স্যারের বইতে এই টপিকটা নাই, তো কি করব? এখন ভাই আমি এখানে পড়াই দিচ্ছি, তুমি পড়ো, অথবা তোমার কোনো বন্ধুর কাছ থেকে লিখে নাও, অথবা একটা ছবি তুলে নাও। ইন্টারমিডিয়েট এটা হবেই, এমন কোনো কথা নাই যে সব বইতে একদম পরিপূর্ণ। এই বইয়ে আছে ওই বইয়ে নাই, ওই বইয়ে আছে এই বইয়ে নাই, এটা খুবই নর্মাল। এটা নিয়ে প্যানিক করার কিচ্ছু নাই। এই যে অলরেডি একজন মিশেল বলছে লিঙ্কন স্যারের বই ভালো না, হাজারি স্যারের বই ভালো। লিঙ্কন স্যারের বইও যা, হাজারি স্যারের বইও তাই।
এক একটা এক এক রকম ভাবে লেখা, ভালো মন্দ কোনো কিছু নাই, একটা বই পড়লেই হয়, এমন না যে ওই বই পড়তে হবে সেই বই পড়তে হবে। ওকে, সো আশা করি এটা সবাই বাসায় করবা, এবং এটা করতে হবে কিন্তু। তোমাদের মধ্যে আমি আগাম সতর্কবাণী দিয়ে দিই, অনেকেই থাকবে যে আগামী ক্লাসে ক্লাস করতে আসবা এবং তুমি হোমওয়ার্কটা করবা না। কেন করবা না? তোমার মনে ছিল না। এই যে এভাবেই তোমার গোল্লানো শুরু হবে কিন্তু। যারা এসে আগামী ক্লাসে বলবা যে ভাই আমার মনে নাই, তারাই কিন্তু গোল্লায় যাবা দিন শেষে। এভাবেই কিন্তু তুমি গোল্লাবা, আবারও বলতেছি। তোমার মনে নাই মানে হইতেছে তুমি আসলে পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও নাই, পড়াশোনাটা তোমার ব্যাক অফ মাইন্ডে ছিল না, তোমার ব্যাক অফ মাইন্ডে হয়তো অন্য ইস্যু ছিল। আবারও বলতেছি, মনে যাদের থাকবে না তারাই কিন্তু পেছানো শুরু হয়ে যাচ্ছে। বারবার মনে করাই দিচ্ছি, মনে করে না যে আমি তোমাদের খারাপ চাই, আমি তোমাদের মনে করাই দিচ্ছি এই জন্য যেন তোমরা ভুলে না যাও, এই জিনিসটা থেকে দূরে চলে না যাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদেরকে এই প্রশ্নটা দিই, এই প্রশ্ন লিখে নাও। প্রশ্নটা হচ্ছে এরকম: সোডিয়ামের যোজনী ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। এ হচ্ছে প্রশ্ন। আচ্ছা, নাবিহা টেক্সটটা আবার মডিফাই করে পাঠাইছে ভাই, ওটা একটু আটকে রেখেন তো। এবার হচ্ছে ওই যে বড় ছোট অক্ষর লিখে দিচ্ছে, স্যার আমার বাসায় ফ্রেন্ডের সাথে কেমিস্ট্রি স্যারের কাছে পড়ি, কিন্তু আমাদের সাথে কিন্তু আপনাদের সাথে টাইম না মিলাই বাদ দিয়ে দিতে চাচ্ছি। তো স্যার, হাজারিনাগ স্যারের বই বোঝা একটু কঠিন লাগে, একটু অগোছালো, তাই স্যার শুধু আপনার ক্লাসটা করে কি পরে নিজে নিজে বই পড়ে বুঝতে পারবো? আচ্ছা ঠিক আছে, গুড। প্রথমত নাভিয়ে যদি বাদ দিতে চাও বাদ দিয়ে ফেলতে পারো, কেমিস্ট্রি তুমি আমার এখানে পড়লে অন্য কোথাও পড়া লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। নাম্বার টু হয়েছে, হাজারি স্যারের বই যদি বুঝতে কষ্ট হয় তাহলে এই বইটাও বাদ দাও। আবারও বলতেছি, বই ম্যাটার করে না, এই কথাটা একদম, এই প্রশ্ন আর পরবর্তীতে ক্লাসে কেউ করবা না। ভাই এই বই ভালো না ওই বই ভালো, কোনো বই ভালো না, কোনো বই খারাপ না, তোমার কাছে যেটা বোঝা সহজ তুমি সেটাই পড়ো, যেটা কঠিন সেটা বাদ দাও, শেষ। যে কোনো একটা বই পড়লেই হবে। সাকিবের উত্তর পরে দিচ্ছি। সোডিয়ামের যোজনী ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ায়? এটা দাঁড়ায় না 1s2 2s2 2p6 3s1, এই তো? আচ্ছা বলো তো, সোডিয়ামের যোজনী ইলেকট্রন বলতে আমি কোনটা বুঝাইছি? তোমরা কি যোজনী ইলেকট্রন বুঝো? ইংলিশে এটাকে বলা হয় ভ্যালেন্সড ইলেকট্রন। তাহলে ভ্যালেন্সড ইলেকট্রন মানে হইতেছে আমাদেরকে এই ইলেকট্রনটা নিয়ে কথা বলতে বলছে, এই যে এইটা। তো যত কাহিনী যত কিছু হবে সব এটা নিয়ে হবে, 3s1। এখন এই 3s1 এর জন্য তোমাকে আসলে কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। এখন সবাই বলো কাচ্চা বাচ্চারা, এখানে এন এর মান কত? তোমরা যা বলবো আমি তাই লিখবো, ভুল হলে পিরাবো। এখানে এন এর মান কত? বলো বলো বলো। আব্দুর রহমান, তন্নি, তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস, নুসরাত, গুড। এন এর মান হচ্ছে 3, পেরে গেছি আমরা। আচ্ছা এখানে এল এর মান কত বলো তো? এই কত এল এর মান? এল এর মান 0। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া জিরো কই থেকে পেলেন? এই যে কে কে জানি 2 লিখতেছে, কাঁচা কঞ্চি দিয়ে পিটায় চামড়া উঠাই দেবো, 2 কই থেকে আসে? অনেকে লিখতেছে 012, আরে বাবা 012 ঠিক আছে, কিন্তু এইখানে তো জিরো, কারণ এখানে কেন জিরো হয়?
কারণ আমি জানি এস এর জন্য এল এর মান 0। তো এল এর মান 0 হইলে এম এর মান তো 0 হইতে বাধ্য, এম এর তার কোনো উপায় নাই, এম এর তার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। তাহলে আমি এম এর মানও 0 পাইলাম। এস এর মান কত? শোনো, একটা ইলেকট্রন আছে এখানে, এই যে একটা ইলেকট্রন। এখন একটা ইলেকট্রনকে তুমি প্লাস হাফ দিলেও হয়, মাইনাস হাফ দিলেও হয়, সবই হয়। মানে প্লাস হাফ দিলেও হয়, মাইনাস হাফ দিলেও কিন্তু হয়। মাইনাস হাফ দিলেও আমি তোমাকে আনসার দিব, মানে নাম্বার দিব, প্লাস হাফ দিলেও আনসার নাম্বার দিব। কিন্তু সবকিছুতে একটা নিয়ম আছে, সবকিছুর একটা প্রচলিত নিয়ম আছে। তো প্রচলিত নিয়ম অনুযায়ী একটা ইলেকট্রন থাকলে প্লাস হাফ দেওয়া উচিত, মাইনাস হাফ দিলেও ভুল হয় না। এই হচ্ছে আমাদের সোডিয়ামের যোজন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান। পরের প্রশ্ন। হামিমে বলছে ভাই গাণিতিক রসায়ন কি কিনতে হবে না কিনতে হবে না? বাজারে সব থেকে ভালো বই কোনটা? তোমাদের শাওন ভাই একটা বই লেখা শুরু করছে, সেই বইটা যখন বের হবে ওইটা বাজারের সব থেকে ভালো বই হবে, বুঝছো? কিন্তু ততদিনে তোমরা হয়তো ভার্সিটিতে চলে যাবে। এবার এই প্রশ্নটা লিখে নাও। সাদিয়া বলছে আগের আনসার 48 আসছে। সাদিয়া, আমি দোকানদার, তোমাকে খাওন দিলাম হচ্ছে পার্সেল বানায়, তুমি বাসায় নিয়ে আন্টিকে খাওয়াবা তার জন্য। কারণ তুমি যদি পথে বসে হইতেছে খাওনের প্যাকেট খুলে খাওন খাওয়া শুরু করো, হবে না। তো হোমওয়ার্ক, হোমওয়ার্কেই থাকুক, বাসায় করো, এখন করার দরকার নেই। পার্সেল বাসায় নেওয়ার আগে তুমি যদি দোকান থেকে নেওয়ার সাথে সাথেই পার্সেল খুলে খাওয়া শুরু করো, এটা কি হইলো কিছু? হ্যাঁ, তোমাকে তো হোমওয়ার্ক দিয়েছে, ওটা বাসায় করবা। নাভি বলছে স্যার নিজের বইয়ের স্পন্সর, বইয়ের নামে খবর নাই। এই প্রশ্ন লেখা হয়েছে? হোমওয়ার্ক বাসায় করো, এখন করার দরকার নেই। কপারের 20তম ইলেকট্রন এবং কপার প্লাসের চলে যাওয়া ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যাগুলো নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা 20তম বের করতে চাই। 20তম, 20th ইলেকট্রন। আগে আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা লিখি। ইলেকট্রন বিন্যাস লিখার পরে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে বের করে। কপার তো 29, মনে আছে? বাচ্চাকালে শিখছিলা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10। বিশ্বাস করো ভাই, এই ইলেকট্রন বিন্যাস যদি কেউ না পারো তাহলে আমার কিছু বলার নাই। এই ইলেকট্রন বিন্যাস কিভাবে হলো সেটা আমি বুঝাবো না। এস এ একটা 1 হয়, ডি তে 10 হয়, কেন? কারণ হচ্ছে দেখো, এস এ হচ্ছে ওই যে মনে আছে ডি পরিপূর্ণ হলে স্টেবল হইতো। এবং অবশ্যই 4s কে তোমার আগে লিখতেই হবে। অনেকে এখন প্রশ্ন করবা যে ভাইয়া 4s কে কেন আগে লিখবো, কেন হচ্ছে 3d কে পরে লিখছি? ওই যে 4s এ আগে প্রবেশ করে, 3d তে পরে প্রবেশ করে, সেই অনুযায়ী হইতেছে আমি এভাবে লিখলাম। এখন প্রথমে দেখি 20তম ইলেকট্রনটা কোথায় আছে। 20তম মানে হইতেছে যে অনুযায়ী প্রবেশ করে সেই অনুযায়ী 20তম। কি বললাম ভাইয়া? যে অনুযায়ী প্রবেশ করে সেই অনুযায়ী 20তম। এখন দেখি একটু গুণা শুরু করি সবাই। 2 আর 2 4, এখানে 6 আর 4 কত হইলো? 10 হইলো। তাহলে 6 আর 4 10 আর 2 12, আর এই যে এই পর্যন্ত কত হলো দেখো তো, বুঝো? এই পর্যন্ত হয়েছে হচ্ছে 18, মানে এটা হইতেছে আমাদের 18 হয়েছে। 4s1, তার মানে এটা কত? 19, এই পর্যন্ত 19। এখানে আমাদের 20তম নাই, তাহলে 20তম কোথায় আছে? 20তম 3d তে আছে। সো 3d কে যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে কিরকম দাঁড়ায় দেখো। 3d10 এর মধ্যে 20তম আছে। এখন এটাকে তো আমরা একটু ভেঙে দেখাবো, কারণ d তে ঘর আছে কয়টা? 5টা, মানে অরবিটাল হচ্ছে 5টা। 4s1 পর্যন্ত 19, 4s1 পর্যন্ত 19, তার পরেরটাই হচ্ছে 20।
তাহলে 20তমটা আমরা একটু অন্য রং দিয়ে মার্ক করি। দেখো এই হচ্ছে আমাদের 20, তারপরে দেখো এই হচ্ছে আমাদের 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। হাসিবুল বলছে 4s2 হবে না। না হাসিবুল, এখানে 4s2 হয় না। কপারের ইলেকট্রন বিন্যাস অন্যদের থেকে একটু ব্যতিক্রম। তাইলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে n এর মান কত? n এর মান হচ্ছে 3। আচ্ছা, যারা এটা বুঝো না বুঝিয়ে দিচ্ছি। আসলে এইটা আনসার দেওয়াটা খুবই দুঃখজনক। এটা যদি এখন আনসার দিতে হয়, এটা ক্লাস 9-এ পড়ে আসা জিনিস। ফার্স্ট অফ অল, অনেকে তোমরা মনে করতে চাচ্ছ যে ভাইয়া এই ডিটা কেন আমি আগে লিখবো না? না, ডিটাকে আগে লেখা এখন যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে ইলেকট্রন যে আমি 19তম, 20তম, 23তম, 24তম এগুলো যে বলছি, কি অনুযায়ী বলছি? যে অনুযায়ী প্রবেশ করে সেই অনুযায়ী বলছি। তো ইলেকট্রন কখনোই 3D তে আগে প্রবেশ করে না, 4s আগে প্রবেশ করে। যেহেতু 4s আগে প্রবেশ করে, তোমাকে 4s এ আগে লিখতে হবে। এক, তো কখনো এখানে 3D আগে লেখা যাবে না। নর্মালি যখন ইলেকট্রন বিন্যাস করো তখন ভাই তুমি বাধ্য না, তুমি যে কোনো কিছু লিখলেই হতে পারে। ধরো তোমাকে বললো ইলেকট্রন বিন্যাস লিখো কপারের, তখন ভাই তুমি 3D আগে লিখলো পরে লিখলো, কেউ তোমাকে মানা করবে না, তখন নর্মাল জিনিস। আর যখন তুমি যে তম হিসাব করবা, তখন ভাই যে অনুযায়ী প্রবেশ করে সেই অনুযায়ী হতেছে তোমাকে লিখতে হবে। তারপরে আসি, এখানে S2 কেন হইল না? কপার S2 হিসেবে নেচারে থাকে না। কেন থাকে না? কারণ এখানে 1 না থেকে এখানে যদি 10 হয় আর কি, সেটা বেশি স্টেবল হয়। আশা করি 9-10 এটা পড়ছো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের 20তম, প্রথমটা n এর মান 3। l এর মান কত হবে? l এর মান হবে হইতেছে d এর জন্য l এর মান 2। দেখো মনে পড়ে কিনা? 3d যেহেতু আছে, তাহলে n সমান হচ্ছে 3, l সমান হচ্ছে 2, m সমান কত? সবাই একটু লেখা বন্ধ করো তো, খাতায় লেখা বন্ধ করো, কমেন্টও লেখা বন্ধ করো। কাহিনী হচ্ছে m এর মানটা তুমি দেখবা কোনো কোনো বইতে কিছু কিছু মান দেওয়া থাকে। px এর জন্য 1, py এর জন্য 0, pz এর জন্য 1, এরকম কিছু মান দেওয়া থাকে। মানে m এর কিছু স্পেসিফিক মান দেওয়া থাকে। এরকম অনেক বইতে আছে যে px এর জন্য m এর মান হইতেছে 0। তো m এর ওই মানগুলো না কখনো বের করা পসিবল না, কখনোই বের করা পসিবল না যে কোনটার জন্য কি মান। যেমন ধরো এটা যে dxy, ধরো এটা dxy, এটা dyz, এটা dzx, আমরা কখনোই আসলে জানি না যে কোনটা dxy, কোনটা yz, কোনটা zx, আমরা কখনোই জানি না। এই জন্য টেকনিক্যালি আমি তো জানি m এর মান কি হতে পারে, -2, -1, 0, +1, +2, এর যে কোনো কিছু হতে পারে। এবং সত্যি কথা, যে কোনো কিছু দিলেই তোমার আনসারটা ঠিক হবে। তবে সবকিছুর তো একটা কনভেনশন আছে, সবকিছুর তো একটা প্রচলিত নিয়ম আছে। সেই প্রচলিত নিয়ম হইতেছে এভাবে আগাইতে হয়, বক্স আঁকার পরে -2 মানে মাইনাস থেকে প্লাস, -1, 0, +1, +2 এইভাবে আগাইতে হয়। তাহলে সেই অনুযায়ী m এর মান কি দাঁড়ায়? -2 দাঁড়ায়। এই প্রশ্ন কেউ একজন হয়তো তখন করছিলা যে আমি m এর মান কিভাবে নিব। m এর মানটা নেওয়ার কনভেনশনাল নিয়ম হইতেছে সংখ্যা রেখা যেভাবে মাইনাস থেকে প্লাসের দিকে যাইতা ওভাবে। তো সেই অনুযায়ী -2 দাঁড়ায়। এবার দেখি s এর মান কেমন, স্পিন কোয়ান্টাম নাম্বার। একটা বক্সের প্রথম ইলেকট্রনের জন্য কনভেনশন বা প্রচলিত নিয়ম হইতেছে প্রথমটার জন্য +12 দেওয়া আর পরেরটার জন্য -12 দেওয়া। তো এই হচ্ছে আমাদের, ফ্রেশ করে লিখে দিই, n সমান হচ্ছে 3, l সমান হচ্ছে 2, m সমান হচ্ছে -2, l সমান হচ্ছে +12। শেখ ইব্রাহিম বলছে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? আমি যেভাবে লিখছি সেভাবে লিখবো। এবার দেখো, আচ্ছা আমি একটু দেখি হইতেছে সর্বশেষ ইলেকট্রন। এটা ওই প্রশ্ন নেই, বাট আমি বের করতে যাচ্ছি। তোমাকে সর্বশেষ ইলেকট্রনের জন্য বের করতে বলছে, আর বের করতে বলছে
সর্ববহিস্থ, এই দুটো প্রশ্ন আমি এক্সট্রা দিচ্ছি। অনেকের কাছে মনে হতেই পারে যে ভাইয়া সর্বশেষ এবং সর্ববহিস্থ কি এক জিনিস? সব পরমাণুর জন্য এক জিনিস না। ওকে, সব পরমাণুর জন্য এক জিনিস না, অন্য কিছু কিছু পরমাণুর জন্য এক, কিছু কিছু পরমাণুর জন্য আলাদা। যেমন যদি আমি বলি কপারের সর্বশেষ ইলেকট্রন মানে সব থেকে শেষে যেটা প্রবেশ করছে, সব থেকে শেষে কোনটা প্রবেশ করছে? সব থেকে শেষে প্রবেশ করছে 3D। তাহলে আমি বলতে পারি সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 3D10, এইটা সবার শেষেরটা। তো 3D10 যদি সবার শেষেরটা হয় তাহলে কি দাঁড়ায় দেখো তো, যদি বক্স আঁকি, প্রথমে একটা প্রবেশ করলো, এখানে একটা প্রবেশ করলো, এখানে একটা প্রবেশ করলো, এখানে একটা, এখানে একটা, তারপরে গিয়ে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, মেন হচ্ছে এইখানে একটা। এটা হচ্ছে আমাদের সর্বশেষ, মানে সব থেকে শেষে যেটা প্রবেশ করে। তাহলে তুমি ভ্যালু বের করে দেখো তো, এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 3, l এর মান কত? 2, m এর মান কত? +2, আর s এর মান কত? -1/2। এই হচ্ছে আমাদের সর্বশেষ ইলেকট্রন। এবার যদি বলা হয় সর্ববহিস্থ ইলেকট্রন, সর্ববহিস্থ ইলেকট্রন হতেছে এইটা 4s1। এই বহিস্থ, কিন্তু বহিস্থ মানে সব থেকে বাইরে, সব থেকে বাইরে কোনটা? চতুর্থ শক্তি স্তর না? সো 4s1। এখানে n এর মান কত? n এর মান হইতেছে 4, l এর মান হচ্ছে 0, m এর মান 0, আর s এর মান হচ্ছে +1/2। তাহলে কি হইলো ভাইয়া? একটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, দেখো সোডিয়ামের জন্য সর্বশেষ ইলেকট্রন যেটা সর্ববহিস্থ ইলেকট্রন সেটা। একটু মনোযোগ দিয়ে শোনো, সোডিয়ামের জন্য সর্বশেষ ইলেকট্রন যেটা সর্ববহিস্থ ইলেকট্রন সেটা, কিন্তু কপারের জন্য আবার সর্বশেষ এবং সর্ববহিস্থ সেম জিনিস না। আব্দুস সিয়াম জিজ্ঞেস করছে এল এর মান কেমনে বের করব? আব্দুস সিয়াম এস এর জন্য এল এর মান 0, ডি এর জন্য এল এর মান 2, সেভাবে বের করছে। এরপরে দেখি কপার প্লাসের চলে যাওয়া ইলেকট্রন। মোহাম্মদ আব্দুল্লাহ বলছে এসটা আরেকবার বোঝালে ভালো হতো। আচ্ছা আব্দুল্লাহ, এস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, একটা মান হয় +1/2, একটা মান হয় -1/2। তো কোন একটা পরমাণুর অরবিটালের জন্য প্রথম ইলেকট্রনের জন্য +1/2 হয়, পরের ইলেকট্রনের জন্য -1/2 হয়। আর ইলেকট্রন যদি একটা হয় তাহলে +1/2ই হয়। 4s ইলেকট্রন একটা আছে, এজন্য +1/2। এখানে আবার দেখো এই অরবিটালটাতে, মানে এই বক্সটাতে দুইটা ইলেকট্রন আছে, এবং আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রনটা হইতেছে পরের ইলেকট্রনটা, এই যে বক্সের পরেরটা, এই বক্সের পরেরটা দেখে আমরা -1/2 নিয়েছি। নিকেলের ক্ষেত্রে 28 হলে কি 3D আগে বসবে? হ্যাঁ, না 3D আগে বসবে না, 4s আগে, তারপর হচ্ছে 3D। এবার এখানে আসি, কপার প্লাসের চলে যাও ইলেকট্রন। দেখো এই ইলেকট্রনটা কিন্তু এখন ঠিক আমাদের কাছে নাই, এই ইলেকট্রনটা আমাদের কাছ থেকে চলে গেছে। ওকে, সো এই ইলেকট্রনটা, মানে অনেক সময় এরকম হয় না, আমাদের লাইফেও তো কিছু মানুষ থাকে যে মানুষগুলো আমাদের কাছে এখন নাই বাট চলে গেছে। তুমি দেখো যে তোমার হয়তো এখন চিন্তা করলে এমন একটা মানুষের কথা মনে পড়ছে, যে মানুষটা আসলে তোমার লাইফে একটা সময় খুব প্রিয় ছিল, তাকে ছাড়া তুমি চিন্তাই করতে পারতা না, তাকে ছাড়া তুমি ভাবতেই পারতা না, বাট হয়তোবা সেই মানুষটা এখন সব থেকে তুমি হেট করো। সেরকমই হয়, যার সাথে আমরা অনেক বেশি অ্যাটাচড হই পরবর্তীতে তার সাথে আবার হইতেছে আমাদের সব থেকে বেশি ঝগড়া হয়। কাহিনী হইতেছে তো সেই মানুষটা আমাদের কাছে নাই, কিন্তু তার তো স্মৃতিগুলো আমাদের কাছে আছে। এখানে আসলে সেরকম জিনিসই হয়েছে। কপার প্লাসের ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন যদি কপার ছাড়ে, তাইলে যে ইলেকট্রনটা সে ছেড়ে দিছে সেই ইলেকট্রনটার কোয়ান্টাম নাম সংখ্যা সেটা কিন্তু এখন আমাদের কাছে নাই, চলে গেছে সেটা। বাট থাকলে কি হইতো? এখন বলো তো ভাই, কপার প্লাস যদি তৈরি হইতে হয় তাহলে সে কোন ইলেকট্রনটা ছাড়বে?
3D থেকে ছাড়বে না 4s থেকে ছাড়বে? প্রশ্ন হচ্ছে ভাই কপার প্লাস যদি সে ছেড়ে দেয় তাহলে সে কোন ইলেকট্রনটা ছাড়বে? 4s1 থেকেই ছাড়বে, তার মানে এই যে এইগুলাই। অনেকে মনে করতে পারে 3D থেকে ছাড়বে। ভাই 3D সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষটা কেউ ছাড়ে না, সর্ববহিস্থটা ছাড়ে। 4s হচ্ছে সর্ববহিস্থ, বাইরে আছে। যারা 3D বলতেছে তাদের 9-10 এর বেসিকে ঝামেলা আছে। মানে তুমি যদি কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস করো Cu প্লাস, তাহলে এটা দেখতে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d10। এই যে 4s এটা সে ছাড়ছে বা ছাড়ে তারা। m এর মান +2 -2 কখন কেন? লাবণী বলছে এমটা আরেকবার প্লিজ। লাবণী এভাবে স্প্যামিং করো না, এভাবে স্প্যামিং করলে কিন্তু আমাদের এখান থেকে তোমাকে চ্যাট থেকে ব্লক করে দিবে, তখন তুমি ওই ক্লাসে আর কোনো চ্যাট করতে পারবা না। কিন্তু এম এর মানটা আরেকবার বুঝাইতে। এম এর মানটা আমি কি বলছি? এম এর মানটা বলছি হচ্ছে এইটা সংখ্যা রেখার মধ্যে, সংখ্যা রেখার মাধ্যমে আগাইতে হবে। তো সংখ্যা রেখার মাধ্যমে মানে হইতেছে, দেখো এটা তো এল এর মান 2, তাই না? এল এর মান 2, তাহলে এম এর কি কি মান হয়? এম এর মান হয় হইতেছে -2 -1 0 +1 +2। দেখো এই যে সেই অনুযায়ী আমাদের ওই ইলেকট্রনটা +2 তে গিয়ে পড়ে। তো এই হচ্ছে আমি +2 তে গিয়ে লিখছি। ইশতেক বলছে -0.5 হলো কিভাবে? কতবার বুঝাবো? পরের ইলেকট্রনটা দেখে -5 হয়েছে, পরেরটা কোন একটা বক্সের পরের ইলেকট্রনের জন্য -5 হয়েছে। ঠিক আছে, আমরা এখানে সময় নষ্ট করব না, সবকিছু সময় নষ্ট করার একটা লিমিট থাকে। এবার দেখো এই প্রশ্নটা লিখে নাও। শোনো, এই ম্যাথ পরীক্ষা আসবে না, এই ম্যাথ পরীক্ষায় লাগবেও না। কেউ যদি এই ম্যাথ বুঝতে না পারো, বোঝার চেষ্টা করার দরকার নেই, প্যারা নিও না, এই ম্যাথ কখনোই পরীক্ষা আসবে না। মানে এমন হইতেছে যে এটা ম্যাথ আমি বুঝাইলাম, কেউ বুঝলা না, প্যারা নেওয়ার কোনো কারণে, এটা তোমার লাগবে না। আর যারা বুঝতে পারবা, ওদের মজা লাগবে, তাদের জন্য করাচ্ছে। আমাকে বলছে ব্ল্যাক হোলে শাওন 001 একটা পরমাণু, ওকে, যার এল এর মান, এল এর মান এন থেকে শুরু করে কি পর্যন্ত? এল থেকে কি, এল এর মান এন থেকে শুরু করে 0 পর্যন্ত। সো এটা কিন্তু পৃথিবীর কোনো পরমাণু না, বা রেগুলার যে পরমাণুগুলো তোমরা শিখে আসছো, বা আমরা যে শর্তগুলো পড়ছি, আমাদের শর্ত কি এন থেকে শুরু করে 0 ছিল? আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল n-1 থেকে শুরু করে 0 পৃথিবীর পরমাণুর জন্য, বাট এটা তো পৃথিবীর পরমাণু না। সো প্রশ্নে যে শর্ত বলে দিছে সেই শর্ত অনুযায়ী আগাইতে হবে। সো এল এর মান এন থেকে শুরু করে 0 পর্যন্ত, ওকে, এবং এম এর মান -l+1 থেকে শুরু করে -l+1 থেকে শুরু করে +l+1 পর্যন্ত। আর এস এর মান তিনটা, 0, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। আমাকে বলছে শাওন 001 পরমাণুর 50তম স্তরে ইলেকট্রন সংখ্যা গণনা করো। তাহলে সবাই কি বুঝতে পারছো যে এল এর মান বের করার যে সূত্র বা এম এর মান বের করার যে সূত্র, সেই সূত্র কিন্তু আমরা যেটা জানি সেরকম না আর কি, বুঝছো? সেই সূত্র হইতেছে প্রশ্নে যেমন দেওয়া আছে সেইটা। এখন এখান থেকে একটা আমি মান বের করব, সেই মানটা দিয়ে সাকিব একটা প্রশ্ন করছিল এখানে কিছুক্ষণ আগে, যে ওর স্কুলে বা ওর কলেজে টিচার বলছে কোন একটা পরমাণুতে 32 বেশি ইলেকট্রন থাকতে পারে না, ওই আনসারটা আমি দিব। এখন আমরা প্রশ্নটাতে আসি। তাহলে আমাকে বলছে 50তম স্তরে ইলেকট্রন সংখ্যা গণনা করতে হবে। তাহলে ভাইয়া এখানে এন সমান কত? এন সমান হতেছে 50, তাই না?
বুঝলি তো 50তম শক্তি স্তরে। তাহলে ভাইয়া n সমান যদি 50 হয়, এখানে লিখি n সমান হচ্ছে 50, তাহলে l সমান কত? দেখো l এর শর্ত কি দেওয়া আছে, l এর শর্ত দেওয়া আছে হইতেছে n থেকে শুরু করে 0 পর্যন্ত, এই যে এখানে n থেকে শুরু করে 0 পর্যন্ত। সো n থেকে শুরু করে 0 পর্যন্ত মানে হইতেছে এইটা 0 1 2 3 4 ডট 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 কি পর্যন্ত, 50 পর্যন্ত। এইটা যদি পৃথিবীর, যেমন এই যে তৌহিদা নাসরি অলরেডি ভুল করে ফেলছে, পৃথিবীর পরমাণু হলে 49 পর্যন্ত হইতো। নর্মালি আমরা পৃথিবীর কোয়ান্টাম নাম্বার যদি বলতাম তাহলে 49 পর্যন্ত হইতো, বাট এটা তো পৃথিবীর পরমাণু না, ওই শর্ত অনুযায়ী 50 পর্যন্ত হবে। তাহলে বলো তো এখানে মান কয়টা হয়, 50টা না 51টা? মানে এল এর তুমি কয়টা মান পাইছো, কি মনে হয়? এল এর মান পাইছি কিন্তু আমরা 51টা মান পাইছি, বুঝি তো? 1 থেকে শুরু হলে 50 হইতো, 0 থেকে শুরু হয়েছে মানে হচ্ছে 51টা। এখন আমাদের এম এর মান বের করতে হবে, চলো দেখি এম এর মান কেমনে বের করব। আচ্ছা ভাইয়া, এল সমান যদি 0 হয়, ধরো এল সমান 0 হলে এম সমান কত? এম সমান হইতেছে -1 0 +1। কেন ভাইয়া, কই থেকে পাইছেন? এল সমান 0 হলে এম সমান -1 0 +1। দেখো ওই যে -l+1 মানে এল এর সাথে 1 যোগ হবে আর কি, তো 0 এর সাথে 1 যোগ হয়েছে, এখানেও 1 যোগ হয়েছে। কি বললাম ভাইয়া, এল সমান 0 হইলে এম সমানও 0 হইতো পৃথিবীর পরমাণু যদি হইতো, কিন্তু এখানে শর্ত তো সেরকম দেওয়া না। শর্ত কি দেওয়া? শর্ত দেওয়া হইতেছে দেখো এম এর মান, এই যে এম এর মান -l+1 থেকে +l+1 পর্যন্ত, মাঝখানে 0 তো এমনি থাকবে। তাহলে -l+1 মানে ধরো যদি আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবা, এল এর মান যদি 1 হয় তখন এম এর মান কত? -2 -1 0 +1 +2। কেন হয়েছে? কারণ ওই যে এখানে যেটা থাকবে তার থেকে মাইনাসও 1 বেশি হবে, এর থেকে যে থাকবে তার থেকে প্লাসও 1 বেশি হবে, ওই যে -l+1 থেকে +l+1 পর্যন্ত। তার মানে দেখো তো ভাই, এইখানে অরবিটাল কয়টা পাও তুমি? এখানে অরবিটাল পাও 3টি, তাই না? তুমি এখানে অরবিটাল কয়টা পাও? 5টি। আমি যদি এল এর মান হচ্ছে 2 নেই, 2 হলে এম এর মান কত? একবারে লিখি, জায়গা হবে না, +-3 +-2 +-1 এবং 0। তাহলে কত হয় দেখো তো ভাই, যোগ করলে হয় হচ্ছে 7টা। এগুলো সব কি সংখ্যা? এগুলো সব অরবিটাল সংখ্যা না? তাহলে আমি যদি এখানে একটা ধারা বানাই যে আমার কতগুলো মোট অরবিটাল পাচ্ছি, ধর আমি ধারা বানাইলাম, আমি অরবিটাল সংখ্যা বানাইলাম, অরবিটাল যোগ করলে কত হয় দেখো, প্রথমে হইতেছে 2, না প্রথমে হচ্ছে 3 যোগ, তারপরে 5 যোগ, তারপরে 7 যোগ, তারপরে 9 হবে আর কি তুমি যদি বানাও, তারপরে ডট 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 ডট। মোট কতগুলো পদ? 51টি পদ। মোট 51টা পদ এরকম তুমি পাবা। তাহলে 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ মোট 51টি পদ এরকম থাকবে। আচ্ছা তুমি এখানে, তাহলে আমাকে এখানে সবগুলো যোগ করতে হবে। এখন এই যদি সবগুলো আমি এখানে যোগ করি তাহলে বুঝতে পারছো ভাই, এখানে কি হবে, একটা ধারা হইতেছে না? কি ধারা? সমান্তর ধারা হচ্ছে একটা। যেই সমান্তর ধারার প্রথম পদের মান হচ্ছে তোমার 3,
সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে 2, আর পদর সংখ্যা কত? n এর মান হচ্ছে 51। এইখানকার n আর এইখানকার n কিন্তু এক n না। এইখানকার n হইতেছে ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার, আর কি প্রধান কোয়ান্টাম নাম্বার, আর এখানকার n হইতেছে পদ সংখ্যা। দুটো n বাট জিনিস সেম না। এখন আমি এই ধারা সমষ্টি বের করতে হবে। তোমাদেরকে ধারা সমষ্টি মনে আছে? s সমান হইতেছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এটা হচ্ছে একটা সমান্তর ধারা সমষ্টি। সো তার মানে হইতেছে কি থাকে, এখানে থাকে হইতেছে 51/2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস এখানে n এর মান হইতেছে 2 মাইনাস 1 আর d এর মান হচ্ছে 2। তুমি পাবা হচ্ছে এইটা 2703। এই 2703 কি সংখ্যা? 2703 হচ্ছে অরবিটাল সংখ্যা। এখন আমাকে বের করতে হবে ইলেকট্রন সংখ্যা। সো এইখানে দেখাই ইলেকট্রন সংখ্যা কত হবে। ইলেকট্রন সংখ্যা হবে হইতেছে এই 2703 গুণন হচ্ছে 3। কেন? কারণ স্পিন কোয়ান্টাম নাম্বারে 3টা মান দেওয়া আছে। দেখো আমরা এর আগে 2 গুণ করতাম, কারণ কি স্পিন কোয়ান্টাম নাম্বার ছিল 2টা, বাট এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার 3টা। তার মানে এখানে কি থাকে 8109টি। এই হচ্ছে তোমার আনসার। ও এখানে হচ্ছে 51 হবে, 51 মাইনাস 1 ইন্টু 2। আচ্ছা, এবার সাকিবের একটা প্রশ্ন আসে, শোনো। এটা আসলে একটা কাল্পনিক ম্যাথ। এই ম্যাথটা দেওয়া হয়েছে জাস্ট স্টুডেন্টদের ব্রেইন স্ট্রিমিং করার জন্য, কারণ সবাই তো আসলে এক লেভেলে চিন্তা করে না, সবাই এক লেভেলে চিন্তা করতে চায়ও না। তো যারা একটু একটু ডিপ চিন্তা করতে চায়, যারা হইতেছে পড়াশোনাটা মানে মজা পেতে চায়, তাদের জন্য আসলে এই ম্যাথটা দেওয়া। তো এই ম্যাথটা আসলে পরীক্ষার জন্য দেওয়া না, বা পরীক্ষা আসার মতো ম্যাথ এটা না। এবার একটা কথা আসি, সেটা হচ্ছে যে পৃথিবীতে যে পরমাণুগুলো পাওয়া যায়, কোন পরমাণুর কোন স্তরে 32-এর বেশি ইলেকট্রন থাকে না। সবার একটু লিখে নাও। মানে আমাদের পৃথিবীতে যে পরমাণুগুলো আছে, পরমাণুর কোন স্তরে, পৃথিবীতে যে পরমাণুগুলো পাওয়া যায় আর কি, কোন স্তরে পাওয়া যায় না আর কি 32-এর বেশি ইলেকট্রন থাকে না। ইলেকট্রন থাকে না, এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে। পৃথিবীতে কোনো পরমাণুতে ইলেকট্রন 32-এর বেশি থাকে না আর কি। তাহলে এই ম্যাথটা সংক্ষেপে রিভিউ করি। আমাকে বলছে ব্ল্যাক হোলে শাউন 001 একটা পরমাণু, যার এল এর মান n থেকে শুরু করে 0 পর্যন্ত, নরমালি হয় n-1 থেকে শুরু করে 0 পর্যন্ত। তারপরে হইতেছে এম এর মান -l+1 থেকে +l+1 পর্যন্ত। পৃথিবীতে কি -l থেকে +l পর্যন্ত। আর এস এর মান 0 প্লাস মাইনাস হাফ, তিনটা, মানে 0 প্লাস হাফ মাইনাস হাফ। ওকে, ভালো কথা। আচ্ছা, ডিটা হচ্ছে এইখানে হবে, এইখানে ডি হবে, এইখানে হচ্ছে 2 হবে। হ্যাঁ, তো সেখানে আমরা দেখলাম যে এখানে এন এর মান 50, কারণ 50তম স্তর বলছে। তারপরে আমরা দেখছি হইতেছে এল এর মান কত, ওই যে 0 থেকে শুরু করে 50 পর্যন্ত। তাহলে মোট 51টা মান আমি পাইলাম। 0 থেকে শুরু করে 50, নট 49, শর্ত অনুযায়ী। তারপরে আমি দেখলাম এল এর মান 0 হইলে এম এর মান +1 -1 0, কারণ ওই যে 0 থেকে এই পাশে 1 বাড়বে, ওই পাশে 1 বাড়বে। এল এর মান যদি 1 হয়, এম এর মান কি এই পাশে 1 বাড়বে, ওই পাশে 1 বাড়বে, এই পাশে 1 বাড়বে, ওই পাশে 1 বাড়বে। তো সেখান থেকে হইতেছে আমি এখানে ভ্যালু বসাইলাম, অরবিটাল পাইলাম। 3 দিয়ে গুণ করছি, কারণ স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3টা। তো স্পিন কোয়ান্টাম নাম্বার 3টা মানে হইতেছে আমি 3 দিয়ে গুণ করছি, এই জন্য। হিসাবে কি কোথাও কোনো ভুল হয়েছে? হওয়ার কথা না।
এই হিসাবটা কি ঠিক আছে? আসফার রহমান বলছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে করলে হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এরই সাথে সাথে আমাদের কোয়ান্টাম নাম্বার শেষ। এবার সবাই লিখে না হইতেছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি। দেখো এই যে আমরা কোয়ান্টাম নাম্বার শিখলাম, এখন আমাদের কি একটু ইলেকট্রন বিন্যাস শিখতে হবে না? সেটাকে অনেকে বলে আউল ফাউল নীতি। এখন আউল ফাউল নীতি না, ওনার নাম হচ্ছে আউফ বাউ। আউফ বাউ। আফরিন জান্নাত 3 দিয়ে কেন গুণ করেছেন ভাইয়া? এই তোমরা কথা কি ফলো করো না ভাই? 3 দিয়ে গুণ করছি, স্পিন কোয়ান্টাম নাম্বার 3টা, তার জন্য। আউফ বাউ নীতি হইতেছে যে একটা পরমাণুতে ইলেকট্রন তো প্রবেশ করবে। তুমি কোয়ান্টাম নাম্বার শিখলা, প্রধান সহকারী হ্যান ত্যান অনেক কিছু বুঝলা। তো কথা হইতেছে এই যে আমি কোয়ান্টাম নাম্বার যে শিখলাম, এই কোয়ান্টাম নাম্বার অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করবে। তো মনে রাখবা আউফবাউ নীতি অনুযায়ী সাবশেলে ইলেকট্রন প্রবেশ করে। সাবশেলে প্রবেশ করে। মানে ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম যে আউফবাউ নীতি আসলে আমাদেরকে কি বলে, বা আউফবাউ নীতি আমাদেরকে কি ইন্ডিকেট করে, বা আউফবাউ নীতি আমাদেরকে কি বলে। আউফবাউ নীতি আসলে আমাদেরকে বলে যে ইলেকট্রন সাবশেলে যে প্রবেশ করবে, কোন নিয়ম অনুযায়ী প্রবেশ করবে, সেই নিয়মটা হইতেছে আমাদের আউফবাউ নীতি প্রবেশ করে, প্রমাণ করে। কিরকম ধরো, তো উনি আসলে বলে যে এইটা নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে বা সাবশেলে, নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। আগে প্রবেশ করে। নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। ওকে, এবং এই শক্তিটা কি? এই শক্তিটা হইতেছে n প্লাস এল এর যোগফল। মানে যেখানে n প্লাস এল এর যোগফলটা ছোট, সেইখানে আগে প্রবেশ করবে। এই হচ্ছে কাহিনী। তো আশা করি এটা তোমরা 19-এ পড়ে আসছো। এবং ওইটা বের করার সহজ নিয়ম কি ছিল? সহজ নিয়ম ছিল, দেখো তো মনে পড়ে কিনা, যেটা হচ্ছে 1s 2s 2p 3s 3p এবং হচ্ছে 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 6f। আমাদের মেন কথা হইতেছে ইলেকট্রনে যেখানে n প্লাস এল এর যোগফলটা কম, সেখানে আগে প্রবেশ করবে। তো সেইটা বের করার শর্টকাট নিয়ম হইতেছে এইটা। দেখো তোমাদের মনে আছে কিনা, যে আমরা এরকম হচ্ছে কাটবো, মনে পড়ে বাচ্চাকালে শিখছিলাম। মানে 1s এর পরে তারপর কে যাবে? 2s। 2s এর পরে কি যাবে? 2s এর পরে যাবে হইতেছে 2p, তাই না? 2p এর পরে যাবে কে? যদি কারো মনে থেকে থাকে দেখো একটু দেখা দিচ্ছি জিনিসটা কিভাবে হইতো।
সব থেকে শক্তি কম কার? সব থেকে শক্তি কম হতেছে 1s, তারপরে কত 2s, সো 1s এর পরে 2s, তারপরে কত 2p 3s, মানে এরকম ঘুরে এখানে আসবে। তারপরে হচ্ছে 3s 3p 4s, তারপরে 3d 4p 5s, এভাবে ঘুরে ঘুরে আসবে। সো আমি যদি তোমাদেরকে পুরো সিরিজটা লিখে দেই তাহলে পুরো সিরিজটা কি দাঁড়ায়? সিরিজটা দাঁড়ায় হতেছে এইটা, সবার আগে 1s, মানে 1s2, এভাবে লিখি 1s2 2s2, যে 1s এর পরে 2s, তারপর হচ্ছে 2p 2p6 3s2, এই যে 3s2, তারপরে 3p 3p6, এরপর হচ্ছে 4s, বলছিলাম না 4s আগে প্রবেশ করে, তারপর হচ্ছে 3d 3d10, এরপরে হচ্ছে 4p, নিচে লিখি 4p6, দেখো যে 4p এর পরে 5s 5s2, তারপরে হচ্ছে 4d 4d10, তারপরে হচ্ছে 5p6 এন্ড ব্লা, চলতে থাকবে, এর তো কোনো শেষ নাই। হ্যাঁ 6f হয়, 6f দরকার নেই আর কি, ইলেকট্রন বাংলা পৃথিবীতে যে পরমাণুগুলো আছে এবং তোমাদেরকে এটা মনে আছে, দেখো তো আমি যদি 1s এর জন্য বের করি, 1s n প্লাস l কত 1 প্লাস 0, তাই না? মানে ধরো আমি এটাছে n প্লাস l বের করতে চাই, তাহলে 1 প্লাস 0 মানে তো 1, সো 1s এর জন্য n প্লাস l এর যোগফলটা হতেছে 1। আমি যদি 2s এর জন্য বের করতে চাই, 2 প্লাস 0 মানে হতেছে 2, সো আমরা বুঝতে পারি 1s এর শক্তি কম, 2s এর শক্তি বেশি, সো কি হবে 2s এ আগে আসবে। এবারে দেখো 3s এ কত 3 প্লাস 0 মানে হচ্ছে 3, তাহলে 3s আর 2s এর মধ্যে কম্পেয়ার করলে 2s আগে যাবে। তারপরে দেখো 2p, আচ্ছা 2p আগে দেখাই তাহলে ভালো হবে। 2 প্লাস 1 মানে হচ্ছে 3, 3 প্লাস 0 মানে হচ্ছে 3। এই যে এইখানে একটা কাহিনী হয়ে গেছে না, দেখছো ভাই? কাহিনীটা কি? কাহিনী হইতেছে যে 2p এর জন্য n প্লাস l এর যোগফল 3, 3s এর জন্য n প্লাস l এর যোগফলটা 3, তাহলে এই ক্ষেত্রে কোথায় আগে প্রবেশ করবে? আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা শিখছি n প্লাস l যেখানে ছোট সেখানে আগে প্রবেশ করে, কিন্তু এই দুই জায়গায় তো n প্লাস l এর যোগফলটা সমান, তাহলে n প্লাস l এর যোগফল যদি সমান হয় তাহলে কি কাহিনী হবে? তোমাদের রাখবা যেখানে যোগফলটা সমান সেখানে n এর মান যেখানে ছোট সেখানে আগে প্রবেশ করবে, বুঝছো? তাহলে 1s এর শক্তি 2s থেকে হইতেছে কম, 2s এর শক্তি 2p থেকে কম, 2p এর শক্তি 3s থেকে কম, 3s এর শক্তি 3p থেকে কম। তার মানে হইতেছে, সবাইকে একটু লিখে দিই, n প্লাস l সমান হলে যেখানে n ছোট সেখানে আগে যাবে। সো এইটুকু ছিল আমাদের আউটফল নীতি আর কি, আউটবাউ নীতি। সংক্ষেপে রিভিউ করে দেই, আউটবাউ নীতি আমাদেরকে কি বলে? আউটবাউ নীতি বলে হইতেছে উপশক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করার নিয়ম। এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে আউটবাউ নীতি আসলে কি প্রকাশ করে। উপশক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করার নিয়ম বলে দেয় আমাদের আউটবাউ নীতি। তো উপশক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করার নিয়ম মানে হচ্ছে যে উপশক্তি স্তরে শক্তি কম সেখানে আগে প্রবেশ করে, মানে n প্লাস l এর যোগফলটা যেখানে ছোট সেখানে আগে প্রবেশ করে। এখন ভাই তুমি তার পরীক্ষার হলে যোগ করে করে দেখবা না, তো যোগ করে করে যদি না দেখো তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিরিজ। তানভীর রহমান বলছে স্যার যেহেতু স্পিন কোয়ান্টাম নাম্বারের এখানে 3টা সেহেতু উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 3টা হবে না? হ্যাঁ 3টা, এই জন্য তো উপশক্তি স্তরে, এই উপশক্তি স্তর কেন হবে তানভীর? অরবিটালে ধারণ সংখ্যা 3টা হবে, অরবিটালে ধারণ সংখ্যা 3টা মানেই যেন 3 দিয়ে গুণ করছে।
তারপরে হচ্ছে এবার লিখে নাও হুন্ডের নিয়ম। হুন্ডের নীতি, হুন্ড, ওনার নাম হচ্ছে HUND, হুন্ড। হুন্ডের নীতি আমাদের কি বলে? হুন্ডের নীতি বলে হইতেছে অরবিটাল ইলেকট্রন প্রবেশ করার নীতি। এটা ঢাকা বোর্ড 2016-তে আসছিল, যে কোন নিয়মটা অরবিটালে ইলেকট্রন প্রবেশের হচ্ছে নীতি বলে, সেটা হচ্ছে হুন্ডের নীতি। যেমন ধরো, তোমরা কি ঢাকার লোকাল বাসে উঠছো? ঢাকার লোকাল বাসে যারা না উঠছো আমি তাদেরকে বলে দেই, সবাই লোকাল বাস থিওরি মনে রাখবার, কি বুঝছো? ঢাকার লোকাল বাস, ঢাকার লোকাল বাসে কি হয়, ধরো একটা বাস আছে, এই হচ্ছে একটা বাস, ইন্টেরিয়র দেখাচ্ছি আর কি। তো সেই বাসে ধরো হচ্ছে এই হচ্ছে গেট, এখানে নর্মালি গেট থাকে, আর হতেছে যে এখানে এগুলো হচ্ছে সিট থাকে আর কি, এগুলো সিট দূরে দূরে করে থাকে না এরকম। তো নর্মালি কি হয় জানো, প্রথমে একজন প্যাসেঞ্জার আসে, একজন প্যাসেঞ্জার এসে এই জায়গায় বসে, এরপরে আরেকজন প্যাসেঞ্জার আসবে, সে এসে এখানে বসে, তারপর একজন প্যাসেঞ্জার এসে এখানে বসে, তারপর একজন প্যাসেঞ্জার এসে এখানে বসে। তোমার কি মনে হয় তারপরের প্যাসেঞ্জার এসে এখানে বসবে? না, তারপরে প্যাসেঞ্জার এসে এখানে বসে, তারপরের জন এখানে বসে, তারপরের জন এখানে বসে, তারপরের জন এখানে বসে, আর এরপরের জন এসে খুঁজতে থাকে যে কোথায় ফাঁকা সিট আছে, মানে যেখানে আসলে কোনো কেউ বসে নাই। তো এরকম কিন্তু কখনোই হয় না যে এখানে একজন বসে আছে, পরে একজন আসলো এসে এখানে বসলো, পাশে কেউ বসে না, সবাই যেখানে দুইটা সিট ফাঁকা সেইখানেই একজন মানে বসে আর কি, বুঝছো? নিজে বসে কেন, এটা কেন আমি জানি না ভাই, মানুষ বসে এরকম, আমি নিজেও দেখছি। জানালার জন্য না, সবাই আসলে একলা একলা বসতে পছন্দ করে, বুঝছো? এরপরে যদি কেউ আসে তারপরে সে জোর গঠন করবে আর কি, বাট যতক্ষণ না পর্যন্ত সবগুলো সিট ফাঁকা ততক্ষণ পর্যন্ত কেউ ডাবল বসে না, সবাই একটা একটা করে বসে। ভাই ইলেকট্রনের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে, সেম ঘটনা ঘটে মানে হইতেছে কিরকম হয়, আবার অনেকে এসে, ধরো এখন কেউ একজন আসলো, এসে সে বিড়বিড় করে খুব বিরক্তি প্রকাশ করে, বিরক্তি প্রকাশ করে মানে হইতেছে এইটা যে আরে একটা সিটও ফাঁকা নাই, সবাই হচ্ছে একটা একটা সিট দখল করে বসে আছে, বাট সেও নিজেও কিন্তু একটা সিট খুঁজতেছিল, বুঝছো? অনেকে আসে এরকম, আসার পরে সে বিড়বিড় করে খুব বিরক্তি দেখায়, ধুর একটা সিটও ফাঁকা নাই, সবাই একটা করে বসছে, জোর জোর করে বসলে কি হইতো, বাট কেউ কিন্তু আসলে বসতে চায় না, সবাই প্রাইভেসি পছন্দ করে। এখন ধরো যে আমার কাছে কোন একটা ইলেকট্রনের ডি এর উপরে 6টা ইলেকট্রন আছে, ধরো যে হইতেছে ডি এর উপরে 6টা আছে। এখন এই 6টা তো এভাবে থাকতে পারতো, এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, কিন্তু ভাই বিশ্বাস করি এরকম থাকে না, এরকম কখনোই থাকে না। তাহলে এই 6টা কিরকম থাকতে পারতো, আরেকটা ক্যাটাগরি আমি দেখাচ্ছি। 1 2 3 4 5 6 এরকমটাও থাকে না। আসলে কিরকম থাকে জানো, থাকে হইতেছে প্রথমে ইলেকট্রন একটা একটা প্রবেশ করে, তারপরে সে শুরু থেকে জোড় গঠন করা শুরু করে। 6টা যদি থাকে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা হচ্ছে আমাদের কারেক্ট, এটা হচ্ছে হুন্ডের নীতি। মানে ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করে তারপরে জোড় গঠন করে, বুঝতে পারছো? তাহলে হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হইতেছে অরবিটালে ইলেকট্রন একটি একটি করে প্রবেশ করে তারপরে জোড় গঠন করে।
অরবিটাল ইলেকট্রন একটা করে প্রবেশ করে, দেন জোড় গঠন করে। এবার বলো তো কোন অরবিটালের জন্য হুন্ডের নিয়ম লাগে না? এমন একটা উপশক্তি স্তর আছে যার মধ্যে হুন্ডের নিয়ম লাগে না, বলো কোনটা? সবাই কি বুঝতে পারো এস এর জন্য হুন্ডের নিয়ম লাগে না? এস এর জন্য হুন্ডের নীতি লাগে না, কারণ ভাই ওর অরবিটাল ইসে একটা পাশে যদি দুইটাই সিট থাকে, তো তুমি নিয়ম জানো না জানো, তুমি তো আসলে অমনি প্রবেশ করবা। তোমাদের বইতে আবার পণ্ডিতে করে কি বলছে জানো? তোমাদের বইতে পণ্ডিতে করে বলছে এস হুন্ডের নিয়ম মানে না। এখন ভাই এস এ হুন্ডের নিয়ম লাগে না এক কথা, আর এস হুন্ডের নিয়ম মানে না আরেকটা কথা। তো হোক, লাগে না মানে না, এস এর জন্য আসলে মেইন কথা, বুঝছো? তাহলে এস এর জন্য আমাদের কি লাগে না, হুন্ডের নিয়ম দরকার হয় না। এবার লিখে নেওয়া হতেছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, এর নাম আসলে পাউলি, কিন্তু তোমাদের বইতে লেখা পলি, ইংলিশে বলে পাউলিস এক্সক্লুশন ল। আচ্ছা, পলির বর্জন নীতি, বর্জন মানে তো বুঝতে পারো যে সিমিলার হবে না আর কি। যেমন ধরো তোমার এবং আমার সব তথ্য কি সেম হবে? জীবনেও সব তথ্য সেম হবে না। তোমার আমার নামই তো মেন সেম না, তাই না? তারপর আছে তোমার আমার ঠিকানা সেম না। ঠিক সেরকম একটা ইলেকট্রনের, মানে কি বলে, একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের সবগুলো কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না। সবাই একটু লিখে নেই। একটি পরমাণুর একটি পরমাণুর দুটি ইলেকট্রনের সবগুলো কোয়ান্টাম সংখ্যা সেম হবে না, একটা না একটা ভিন্ন হবেই। ইলেকট্রনের সবগুলো কোয়ান্টাম সংখ্যা সেম হবে না। একটি পরমাণুর দুইটা ইলেকট্রনের সবগুলো কোয়ান্টাম সংখ্যা সেম হবে না, মানে কোয়ান্টাম সংখ্যা তো চারটা, তো কোয়ান্টাম সংখ্যা চারটার মধ্যে সর্বোচ্চ তিনটা সেম হতে পারে, বাট চারটা হুবহু সেম হবে এটা কখনোই হবে না। যেমন ধরো যদি তোমাকে আমি নেই, ধরো হচ্ছে এইটা যে সোডিয়ামের, আমি কোনটা নিব, ধরো সোডিয়ামের হচ্ছে 6th ও 7th, ধরো আমি এই দুটো ইলেকট্রন নিয়ে কাজ করছি। এখন এদের ক্ষেত্রে আমাকে দেখাইতে হবে পলির বর্জন নীতিরা মানে কি মানে না। আচ্ছা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? এটা না 1s2 2s2 2p6 3s1। তাহলে সোডিয়ামের 6th আর হচ্ছে 7th, এইটা আসলে আমি কোথায় পাচ্ছি? এই হচ্ছে 2, এই হচ্ছে 2 4, তার মানে 6 এইখানে, 7 তো এইখানে। তাহলে আমি যদি 6 বের করতে চাই, তাহলে দেখো তো পিটাকে যদি ভেঙে দেখাই, 2 আর 2 4, এই হচ্ছে আমাদের 5, এই হচ্ছে 6, এই হচ্ছে 7 8 9 10। তাহলে আমাদের 6th হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের 6th, আর এটা হচ্ছে আমাদের 7th, তাই না? দেখো তো 4 5 6,
তাহলে আমি যদি 6th ইলেকট্রনের জন্য আর 7th ইলেকট্রনের জন্য যদি বের করতে চাই, এইখানকার জন্য n এর মান হচ্ছে 2, এইখানকার জন্য n এর মান 2, n এর মান মিললো, কিন্তু সবগুলো কিন্তু সেম হবে না। এইখানকার l এর মান হচ্ছে 1, এইখানকার l এর মানও 1, কারণ p তে আছে। দুইটা মিললো, বাট সবগুলো মিলবে না কখনোই। m এর মানে গিয়ে পার্থক্যটা আসলে হয়ে গেছে। দেখো এটা হচ্ছে -1 0 +1, তাহলে এইখানে 0, এইখানে হইতেছে +1, এই যে পার্থক্য হয়ে গেছে। আর s এর মান এখানেও +½ এখানেও +½ তুমি যে কোনো একটা পরমাণু নিবা, দেখবা সব সেম হইলো, অ্যাটলিস্ট একটা ভিন্ন হবে। একাধিকও সেম হইতে মানে ভিন্ন হইতে পারে, দুইটা ভিন্ন হইতে পারে, তিনটা ভিন্ন হইতে পারে, কিন্তু সবগুলো সেম কখনোই হবে না। কাঁচা বাজারা সবাই কি বুঝতে পারছি? সবার কি বুঝাইছে? ক্লিয়ার সবার কাছে যে পলির বর্জন নীতি হচ্ছে সবগুলো কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হয় না, সর্বোচ্চ 3টা সেম হতে পারে, 2টাও সেম হতে পারে, বাট 4টা সেম কখনোই হবে না। ঠিক আছে ভাইয়া, এরই সাথে সাথে আমাদের কোয়ান্টাম নাম্বার নিয়ে কাহিনী শেষ। আগামী ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা শুরু করব। তোমাদের কাজ হচ্ছে কোয়ান্টাম নাম্বার এখন বই পড়া। দেখবে বইয়ের এমন কিছু নাই তুমি পারবা না, আগে খাতা পড়বা, তারপরে কোয়ান্টাম নাম্বার পড়বা বইটা। ঠিক আছে ভাইয়া? সো ভালো থেকো সবাই।